হ্যাঁ, মনে হচ্ছে আমরা লাইভ হয়ে গেছি। আহ নমস্কার সুজন বন্ধুরা। মন ভালো নেই, আমাদের কারোরই মন ভালো নেই। আসলে আমাদের জীবনটা যেন পদ্ম পাতায় সেই ছোট্ট জলের ফোঁটার মতন হয়ে গেছে। আজ যিনি আছেন, কাল হয়তো তিনি নেই রাজ্যের বাসিন্দা হয়ে যাচ্ছেন। এবং আমাদের এই প্রতিটি পর্বেই যেন শোক সংবাদ দিয়ে শুরু করা একটা রেওয়াজ হয়ে যাচ্ছে। গত সপ্তাহে আমরা শুরু করেছিলাম আমাদের শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অলোক রঞ্জন দাশগুপ্তের স্মৃতিচারণ করে। আজ আমরা শুরু করব আমাদের অত্যন্ত প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলো কুণ্ডুর আত্মাকে স্মরণ করে। আপনাদের হয়তো স্মরণে আছে, গত 19শে অক্টোবর প্রদীপ ঘোষের স্মরণ অনুষ্ঠানে, প্রদীপদা প্রয়াত হয়েছিলেন 16ই অক্টোবর। 19শে অক্টোবর শ্রুতি অঙ্গনের পক্ষ থেকে আমরা যে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, সেই অনুষ্ঠানে আলোদা উপস্থিত ছিলেন এবং প্রদীপদা সম্পর্কে অনেক অজানা কথা আমাদের জানিয়েছেন। পরবর্তী সময়ে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সেই মানুষটা গত রোববার কোভিডে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখনও ফেসবুকে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, এমনকি ভিডিও পর্যন্ত পোস্ট করেছিলেন। সেই প্রাণবন্ত মানুষটা আজ আর আমাদের মধ্যে নেই। আমরা আলোদার প্রয়াত আত্মার প্রতি শান্তি কামনা করি, তার আত্মার, এবং পরিবারবর্গকে সমবেদনা জানাই। গতকাল সন্ধ্যায় আমরা আকস্মিকভাবে আরো একটি সংবাদ পেলাম। সারা পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে শুনল যে আমাদের প্রাণের মানুষ, ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা আর আমাদের মধ্যে নেই। পৃথিবী যেন অনেকটাই মলিন হয়ে গেল। এই রকম এক একটি শোক সংবাদ আমরা পেতে পেতে যেন শোক সংবাদ পেতে আমরা ক্রমশ অভ্যস্ত হয়ে যাচ্ছি। মারাদোনার প্রতিও আমরা জানাই শ্রুতি অঙ্গনের এই ফেসবুক পেজ থেকে আমাদের তার শান্তি, তার আত্মার শান্তি কামনা করি। তবে এই মৃত্যুই তো শেষ কথা নয়। এই যে পৃথিবী, আমরা একটার পর একটা অন্ধকারময় দিন কাটিয়ে যাচ্ছি, আমরা অচিরেই নিশ্চয়ই সেই অন্ধকারময় দিন কাটিয়ে আলোকোজ্জ্বল পৃথিবীতে প্রবেশ করব। আবারও আমরা নতুন করে বেঁচে ওঠার স্বপ্ন দেখব। এই আশা নিয়ে আসুন আজকে আমরা শুরু করি শ্রুতি অঙ্গনের ফেসবুক পেজে ধারাবাহিক আন্তর্জাল আড্ডা খুলে দাও দ্বারের সপ্তদশ পর্ব। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত কয়েকজন প্রিয়জন, অত্যন্ত গুণী বাচিক শিল্পী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বর্ষিয়ান বাচিক শিল্পী নন্দন সিংহ। নন্দনদা বর্ধমানের কাটোয়া নিবাসী। সেইখানেই দীর্ঘদিন ধরে নন্দনদা বাচিক শিল্পের প্রসারের জন্য কাজ করে যাচ্ছেন। তার সংস্থা বহু বচনে, বহু আবৃত্তি শিল্পী এর মধ্যে নন্দনদার তত্ত্বাবধানে তৈরি হয়ে বাচিক শিল্পে জগতে তাদের কাজ করে চলেছে। নন্দনদা, তোমাকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমাদের ভীষণই ভালো লাগছে। তোমাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শ্রুতি অঙ্গনের পক্ষ থেকে। আমারও শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম, অভিনন্দন। নিশ্চয়ই নিশ্চয়ই। আর আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন কৃতি বাচিক শিল্পী এ সময়ের, শাশ্বতী গুহ। শাশ্বতী ঠিক একক আবৃত্তি শিল্পে নিজের নৈপুণ্য প্রকাশের পর একটা নতুন পথে যাত্রা করেছে। শাশ্বতী তৈরি করেছে তার নিজস্ব একটি আবৃত্তির ব্যান্ড এবং প্রথম মহিলা আবৃত্তির ব্যান্ড পশ্চিমবঙ্গে, আলেখ্য যার নাম। আমরা শুনবো তার কর্মকাণ্ড। বিভিন্ন জেলায় শাশ্বতী সেই ব্যান্ড নিয়ে চষে বেরিয়েছে এই কোভিড সময় শুরুর আগে পর্যন্ত। আমরা শুনবো সেই সব অভিজ্ঞতা। শাশ্বতী, তোমাকেও আজকে আমাদের মধ্যে পেয়ে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমাকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন। শাশ্বতী, নমস্কার। আমার পক্ষ থেকেও আন্তরিক শুভেচ্ছা অলোকদা, তোমাকে
এবং শ্রুতি অঙ্গনকে। এবং এই মুহূর্তে আমি স্ক্রিনে আমার সঙ্গে যাদের দেখতে পাচ্ছি, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, শিল্পী, যার ডাকে আমি কাটোয়ায় একবার নয় দুবার গিয়েছি। নন্দনদা, তোমাকেও আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা। এবং দেবস্মিতা, তোমাকেও। দেবনিষ্ঠা। আমি দেবনিষ্ঠা। দেবনিষ্ঠা, হ্যাঁ, আমি সংশোধন করে নিয়েছি। দেবনিষ্ঠাকেও আমি একবার মুখোমুখি পেয়েছি মেদিনীপুরের একটি অনুষ্ঠানে। হ্যাঁ, মেচে দেয়। তোমাকেও আমার আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, দেবনিষ্ঠা আমাদের থেকে অনেকটাই ছোট। ও নতুন ভাবে কাজ শুরু করেছে, নবাগতাই বলা যায়, কিন্তু এর মধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছে বিভিন্ন মঞ্চে আবৃত্তি করে এবং বিভিন্ন মিডিয়াতেও ও কাজ করে চলেছে। আজকে দেবনিষ্ঠার আবৃত্তি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, কথা আমি হলফ করে বলতে পারি। দেবনিষ্ঠা, তোমাকে পেয়েও আজকে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। তৃষ্ণার্ত নীলাভ আকাশ খোঁজে ভালোবাসার সিঁড়ি, আর সেই ভালোবাসার সিঁড়ি বেয়ে আজকের শ্রুতি অঙ্গন আয়োজিত আন্তর্জাল আড্ডা খুলে দাও দ্বার 17তম পর্বে আপনার প্রতি আমার প্রণাম। এবং আমার সাথে আজকে যারা আছেন স্ক্রিনে, বিশিষ্ট বাচিক শিল্পী নন্দন সিংহ, তার প্রতি আমার শ্রদ্ধা ও প্রণাম, এবং শাশ্বতী গুহ, বাচিক শিল্পী, তার প্রতি আমার নমস্কার ও ভালোবাসা। বেশ, আমরা শুরু করব আজকে আমাদের আড্ডা। যদিও পরপর আমি মৃত্যু সংবাদই বলে গেলাম, মৃত্যুর কথাই বলে গেলাম, কিন্তু এ কথাও অনস্বীকার্য, গতকাল আমাদের অত্যন্ত দুই প্রিয় শিল্পী, প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায় এবং অমিতাভ দাশগুপ্তর জন্মদিন গেছে। আপনারা জানেন যে আমাদের এই বৃহস্পতিবারের আড্ডার আগে পরে যে সমস্ত কবি বা প্রথিতযশা মানুষের জন্মদিন বা মৃত্যুদিন হয়, আমরা এই আসর থেকে তাদের স্মরণ করি। আজকেও আমাদের কথায় আলোচনায় উঠে আসবে শক্তি চট্টোপাধ্যায়ের কথা, উঠে আসবে অমিতাভ দাশগুপ্তের কথা, বা তার কবিতা আবৃত্তিও আমরা নিশ্চয়ই করব। আমরা শুরু করি আমাদের আজকের আড্ডা। আমি নন্দনদার কাছে চলে যাব, তবে তার আগে আমি একটু দেখে নিই আমাদের পর্দার ওপারে যারা আছেন তারা এর মধ্যেই বেশ কিছু মন্তব্য আমাদের সামনে চলে এসছে। এক্ষুনি পর্দায় দেখতে পাচ্ছি 40 জন মতন হাজির হয়ে গেছেন। আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আপনারা যেভাবে প্রতিটা অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করেন, আমাদের সঙ্গে থাকেন, সেটা তো আমাদের ভালো লাগার অত্যন্ত বিষয়, এবং আমরা নিজেরা অনেক বেশি আরো সাবলীল হয়ে আরো নিজেদের প্রতি আস্থা রেখে এই অনুষ্ঠান দিনের পর দিন করে চলেছি। আমি একটু নামগুলো উচ্চারণ করি যাতে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও ভালো লাগবে। হ্যাঁ, প্রথমেই যে নামটি দেখতে পাচ্ছি, কেশবদা, কবি কেশব রঞ্জন আমাদের মধ্যে এসে গেছেন। কেশবদা, আপনি প্রায়ই থাকেন এবং মূল্যবান মতামত জানান, পরেও আমাদের অনুষ্ঠানের ভালো মন্দ নিয়ে কেশবদা আলোচনা করেন। কেশবদার মতন এরকম শুভানুদ্দায়ীকে একজন পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। কেশবদা আমাদের মধ্যে থাকুন। আমাদের মধ্যে আছে শবরী মুখার্জি, শ্রুতি অঙ্গনের সদস্য, আছে শ্রুতি অঙ্গনের সদস্য মহুয়া মুখার্জি, দেখতে পাচ্ছি রূপা চক্রবর্তী আছেন, আমাদের লোপামুদ্রা ভট্টাচার্য আছেন, মধুচন্দ্রা গুপ্ত আছেন, রীনা দেব আছেন, রীনা দি এসে গেছেন, আছে বহরমপুর থেকে তুষারকান্তি ঘোষ, আরো অনেক মানুষ আছেন যাদের নামগুলো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমি তাদেরগুলো উচ্চারণ করে যাচ্ছি, আরো অনেকের নাম ওই আড়ালে চলে গেছে, তাদের সঙ্গে সঙ্গে নিয়ে আসবো। আমি দেখতে পাচ্ছি দেবজ্যোতি লাহিড়ী, দেখতে পাচ্ছি অপরাজিতা বন্দ্যোপাধ্যায়কে, দেখতে পাচ্ছি শিবপ্রসাদ মজুমদারকে। হ্যাঁ, শিবপ্রসাদ দা, আপনি আমাদের মধ্যে থাকুন। আরো অনেকেই আছেন, অর্ণব চক্রবর্তী আসছেন, আরো প্রচুর মানুষ আছেন। আমরা একে একে মন্তব্যগুলো পর্দায় নিয়ে আসবো। হ্যাঁ, অর্ণব চক্রবর্তীর মন্তব্যের মধ্যেই পর্দায় এসে গেছে। হ্যাঁ, অর্ণব এখানে অনুষ্ঠান করে গেছে এবং আমরা সবাই একই সঙ্গে, সবচেয়ে বড় কথা, আমি আগের দিনে যে কথা বলছিলাম, আসলে আমাদের একটাই উদ্দেশ্য, বাচিক শিল্পের প্রচার প্রসার। আমরা যেখানেই থাকি আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওই একটি কাজটাই করে যেতে চাইছি আন্তরিকভাবে, বাচিক শিল্পের প্রসার ও প্রসার। এবং যতটা আমরা একসঙ্গে বেঁধে বেঁধে কাজ করতে পারবো, আমরা সেই লক্ষ্যে ততটা বেশি এগিয়ে যেতে পারবো। চলে আসি নন্দনদার কাছে। নন্দনদা, তুমি তো দীর্ঘদিন ধরে আবৃত্তি করছো এবং নন্দনদা সেই ধরনের একজন মানুষ যিনি কলকাতার বাইরে থেকে, কলকাতার বৃত্তের বাইরে থেকেও জেলা স্তরে কাজ করেও আজকে বাচিক শিল্পের অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং বহু নতুন নতুন শিল্পী নন্দনদার তত্ত্বাবধানে তৈরি হয়েছে।
নন্দনদা, কিভাবে তোমার এই আবৃত্তি জগতে আসা বা কিভাবে তুমি কাজ শুরু করলে, সেই অভিজ্ঞতাটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করে তারপর তোমাদের নিবেদনে আসো, তাতে আমাদের শ্রোতাদেরও অনেক ভালো লাগবে। নন্দনদা। হ্যাঁ, নমস্কার। শ্রুতি অঙ্গনের সঙ্গে যারা যেভাবে জড়িয়ে আছেন সকলকে আমার অন্তরের শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা। কারণ তারা আমাকে মনে রেখেছেন, মনে করেছেন এই সংকটকালে। আমি এত দূরে থাকি, কলকাতা থেকে দূরে, মনে রেখে আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আপ্লুত, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রুতি অঙ্গনের কাছে। আমার আবৃত্তি জগতে আসা বলতে, বহরমপুরে তখন আমি থাকি। বহরমপুরে অসিত সমাদ্দার আমার প্রথম আবৃত্তির শিক্ষাগুরু। মানে অসিত আর আমি একসঙ্গে দুজনে একই অফিসে চাকরি করতাম। অসিত ছিল আমার বন্ধু, আমার কলিগ। তা একই বয়সে, আমরা বেঁচে থাকলে আমরা একই দিনে অবসর নিতাম, মানে একই বয়সে আমরা। তা সেই অসিতের সঙ্গে টেবিলে কাজ করতে করতে বসে বসে ওই কবিতা গুনগুনানি থেকে শুরু হলো আবৃত্তি জগতে আসা। হ্যাঁ, তারপরে বহরমপুরে আমি ছান্দিক আবৃত্তি চর্চা কেন্দ্রে ছিলাম, এবং সেখান থেকে পরবর্তীকালে কাটোয়ায় চলে আসার পরে কাটোয়া বহুবচন, সেও সেই অসিতের হাত ধরি, অসিতই তৈরি করে দিয়ে গেছে বলতে গেলে এখানে এসে। এখানে অসিতেরও অবদান আছে আমার এই বহুবচনের জন্য। আর বহুবচনটা অরিজিনালি, বহুবচন নামটা হচ্ছে কাটোয়া কলেজে একজন অধ্যাপক, ওনার বাড়ি হচ্ছে হাওড়া, আন্দুল, সুনীল চক্রবর্তী। উনি কাটোয়া কলেজের অধ্যাপক বাংলার। তা উনি আমাকে কাটোয়ায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং উনি বহুবচনের প্রতিষ্ঠাতা, উনি বহুবচনের নামকরণ উনি করেন। তিনি এখন নেই, স্বর্গত। হ্যাঁ, উনি হাওড়ার মানুষ, আন্দুল মৌরি গ্রাম বাড়ি। উনি আর কি বহুবচনের প্রতিষ্ঠাতা 1988 সালে, মানে তার মানে প্রায় 32 বছর হলো, মানে 32 বছর হয়ে গেল। আচ্ছা, বেশ। আর কিছুদিন পরেই বলতে পারবো 33 বছর কাটলো। আর কিন্তু এখানে আমি যাদের 33 বছর ধরে নন্দনদা কথা রেখে চলেছে। হ্যাঁ, কথা রেখেছি। হ্যাঁ, আমি একটা রবিবারও মানে কামাই করি না। আমি মনে করি যে এই আমি হয়তো বিরাট কিছু জানি তা নয়, কিন্তু আমার যে পরিশ্রম, আমার যে নিষ্ঠা, এটাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। আমি কাজ করতে করতে শিখছি বা শিখেছি। হ্যাঁ, এরকম। সুতরাং আমি তোমার এই মুহূর্তে তোমার একজন গুরু ভাইকে আমরা পর্দায় দেখতে পাচ্ছি, চন্দন মজুমদার। চন্দন ও অসিত সমাদ্দারের কাছেই চন্দন তার শুরু করেছিল। চন্দন বিভিন্ন সময় বলে, এবং যখনই বলে চন্দন তোমার নামটাও সঙ্গে সঙ্গে বলে। এবার আমি এবং নন্দনদা অসিতদার কাছে শুরু করেছি। হ্যাঁ চন্দন, তুমি আমাদের মধ্যে থাকো। হ্যাঁ, বলো নন্দনদা। আর এখানে আছে, আমার পর্দায় দেখতে পাচ্ছি শাশ্বতীকে। শাশ্বতীও আমার খুব প্রিয় মানুষ। শাশ্বতীর অনুষ্ঠানেও আমি গেছি, শ্রুতি অঙ্গনের অনুষ্ঠানেও আমি গেছি কলকাতাতে। শাশ্বতীর ছবিও আমার কাছে এখানে আছে, একটা অ্যালবামে ওই একটা অনুষ্ঠানে দিয়েছিল যখন। আর শাশ্বতী আমার এই ঘরেও এসেছিল। আমার ভালো লাগছে। দেবুনি সেটা এখনো পাইনি, পরবর্তীকালে কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই পাবো কাটোয়াতে। আর শ্রুতি অঙ্গনের সবাইকেই আমি কাটোয়াতে আবারও আমন্ত্রণ জানাবো দলগতভাবে আসার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো গিয়েছি দলগতভাবে, ভবিষ্যতে নিশ্চয়ই যাওয়ার সুযোগ হবে। হ্যাঁ, তোমার কাছে এই পর্বে আমরা কি শুনছি? কি আমি তাহলে আমার পরিচয়টা আমি কবিতাজি দিই। নিশ্চয়ই। বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে থাকে। হ্যাঁ, নন্দনদার আন্তর্জাল। হ্যাঁ নন্দনদা, বলো। আমি দেখি। হ্যাঁ, সমস্যা হচ্ছে, একটু সমস্যা হচ্ছে। বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে হচ্ছে। হ্যাঁ, তাহলে
হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। ঠিক আছে এবার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো বলো বলো, শুরু করো। বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে থাকে। সামনে ধূসর বেলা, বালুচরের মেলা, সুদূর গ্রামের ঘর দেখা যায় তরুলতার ফাঁকে। ঠিক দুপুরে বাতাস লেগে নাচে জলের ঢেউ, আমি দেখি আপন মনে আর দেখে না কেউ। জেলেরা দেয় বাছ, লাফায় বোয়াল মাছ, নীরব আকাশ মুখর করে শঙ্খ চিলের ডাকে। ভাঙা বাড়ির ভাঙা ঘাটে আছড়ে পড়ে জল, মেঠো ফুলের মিঠে বাসে মন করে চঞ্চল। যত দূরে চাই শোভার সীমা নাই, পল্লী বধূ কলসি ভরে জল লয়ে যায় কাখে। মাধবী জুঁই মালতীতে ঘেরা উঠোন মোর, আমের গাছে কোকিল ডাকে দিবস নিশি ভোর। দোয়েল পাপিয়ায় গানে কানন ছায়, চক্র রচে মৌমাছিরা নিত্য ঝাঁকে ঝাঁকে। বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে। কুমুদরঞ্জন মল্লিকের লেখা। বাহ, দারুণ। আজকাল তো আর এই সমস্ত কবিতা শোনাই যায় না, তুমি খুব সুন্দরভাবে শুরু করলে, খুব ভালো লাগলো। আসলে এই সমস্ত কবিতা তো আমরা হারিয়েই ফেলছি, তুমি যে নতুন করে, এবং তার সঙ্গে সঙ্গে কুমুদরঞ্জন মল্লিক আমাদের এই কাটোয়া মহকুমারই কবি, কাটোয়া মহকুমাতেই বাড়ি। আর অজয় নদীও আমার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে। অজয় নদীও আমার ঠিক আছে। খুব সুন্দরভাবে তুমি কবিকেও স্মরণ করালে আমাদের, এবং তোমার নিজস্ব পরিচিতিও কবিতার মধ্যে দিয়ে ফুটে উঠলো। আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হলাম, খুব ভালো লাগলো। আমরা চলে আসি শাশ্বতীর কাছে। শাশ্বতী, তোমার কাছে আসবো। আমরা সবাই যেহেতু মানে শ্রুতি অঙ্গনের শ্রোতাদের কাছে তুমি আজকে প্রথমে আসছো, শ্রুতি অঙ্গনের প্ল্যাটফর্মে তোমাকে আগে আমার আমন্ত্রণ জানানো হয়নি, এটাই তোমার প্রথম। সুতরাং তোমার আবৃত্তি জীবন কিভাবে শুরু হলো, কিভাবে শুরু করলে, সেই নিয়ে দু চার কথা বলে তুমি তোমার নিবেদনে এসো। শাশ্বতী। শাশ্বতী মিউট আছে, দাঁড়াও, শাশ্বতী মিউট আছে। করে নিজের পরিচয়টা দিলেন। হ্যাঁ হ্যাঁ, আসলে সেই সময় একজন ছিল, সেই জন্য আমি মিউট করে রেখেছিলাম। হ্যাঁ শাশ্বতী, বলো। হ্যাঁ সেটা ঠিক, হ্যাঁ সেটা ঠিকই। আমাদের এভাবে ভার্চুয়ালি অনুষ্ঠান করতে গেলে অনেক টেকনিক গুলো মেনটেন করেই চলতে হবেই, কিছু করার নেই। সবার আগে বলি যে নন্দনদা কি সুন্দর করে পরিচয়টা নিজের দিলে, খুব ভালো লাগলো। শুরুটাই খুব সুন্দর। হ্যাঁ, তোমার মতো একজন সিনিয়র বর্ষিয়ান আবৃত্তি শিল্পীর কাছ থেকে এটাই তো আমাদের প্রাপ্য। এই প্রাপ্যগুলো নিয়েই আমরা বোধহয় এগিয়ে যেতে পারি, এটা খুব ভালো। একেবারেই আমার আবৃত্তি শিক্ষার শুরুটা অনেক ছোটবেলা থেকে। সে এক গল্প, এক অদ্ভুত গল্প। একটা স্কুলে আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন স্কুলে হয় না কম্পিটিশনের জন্য ফর্ম গুলো আসে, আমারও ওরকম একটা এসেছিল। আমি নামও দিয়েছিলাম এবং আমি পার্টিসিপেট করবার জন্য গিয়েও ছিলাম, কিন্তু আমার ওখানে গিয়ে মনে হয়েছিল যারা বলছে ওখানে দাঁড়িয়ে, তাদের মতো আমি বলতে পারবো না, আমি তো শুধু মুখস্থ করে গেছি। সেই ভাবনা থেকে এক প্রথাগত যে শিক্ষা, তাতে চলে আসা, যে যখন আমি শিখে বলবো, এরকম ভাবে বলতে পারবো কিছুটা, তখন আমি বলবো, বা তখন আমি এ ধরনের প্রতিযোগিতায় আসব। এটা থেকে একটা ভাবনা থেকে শুরু। তো সেই ভাবনা থেকে কবিতার মধ্যে চলে আসা, অদ্ভুত ভাবে ধীরে ধীরে কবিতাকে ভালোবেসে ফেলা, এবং কখন যেন কবিতা ভিতরে ঢুকে গেল, কবিতাকে নিয়ে এগিয়ে যাওয়া। আমি যখন আমার কলেজ পেরোলাম, কলেজ পেরিয়েই আমি যে পাড়ায় বাস করি এখন, সেই পাড়াতেই একটা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে পাড়ার বেশ কিছু কচিকাচাকে জুটিয়ে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, তাদেরকে শিখিয়েছিলাম। সেখান থেকে তাদের মনে হয়েছিল যে আমি শেখাতে পারি, মানে ওরা আমার কাছে খুব সুন্দর করে শিখবে।
তাদের বাড়ির লোকেরাও সেটাই মনে করেছিল। সেখান থেকে শেখানো শুরু। বেশ, আরে এবং বাহ। এই সেটা শেখানোটা কত সাল, সেটা মনে হয় মানে কোন সময়টা? এটা আমি বলছি 98 98, আচ্ছা। হ্যাঁ, বাহ, 97 98 মানে একদম সেই বাহ, সময় থেকে। মানে 22 তো সেই 22 সময় বছর আগে, 22-23 বছর আগে। একেবারেই তাই, হ্যাঁ, ওরকম 22 বছর। আমার তখন আমি স্কুলে ছোট কচি কাচাদের নিয়ে শুরু করেছিলাম বলে স্কুলের নাম একটা দিয়েছিলাম, দিতে হয় বলে, কারণ মাঝে মাঝে ওদের নিয়ে এখানে ওখানে একটু একটু করে অনুষ্ঠান করছি, একটা নাম তো দরকার। তা তখন নাম দিয়েছিলাম পুবালি। তা অদ্ভুত ভাবে আমার এক সিনিয়র ছাত্রী সে বলল, দিদি নামটা একটু পরিবর্তন করলে কেমন হয়। তা আমার যখন ছেলে হলো, আমার খুব ইচ্ছে ছিল যে ছেলে হয় তার নাম রাখবো আলেখ্য। তা যথারীতি পরিবার থেকে সেই নাম গ্রহণ করেনি, তারা তার নাম রেখেছিল দেবলীন। তা আমার একটা আক্ষেপ ছিল আলেখ্য নামটা নিয়ে। আমার সেই সিনিয়র ছাত্রী বললো, দিদি যখন তোমার সেই নামটা তোমার হয়নি, তুমি এত বড় মানে একটা স্কুল তুমি চালাচ্ছ এবং এত সন্তানদের নিয়ে, সবাই আমরা আলেখ্য নামে চলি না, তুমি সেই নামটা দিয়ে দাও। সেই আমার স্কুলের নাম হলো আলেখ্য। এভাবে আমি চলতে শুরু করলাম। তারপরে চলতে চলতে মনে হলো ক্রমশ মেয়ের সংখ্যা বাড়ছে, ছেলেরা তো খুব একটা বেশি শিখতে আসছে না। এটা কিন্তু হয়, এটা তোমরাও আমার সঙ্গে হয়তো একমত হবে। সমস্যা আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম, আমি জানি না, সমস্যাই একেবারেই তাই। এবং আমিও সেই সমস্যাটাতেই ভুগি, জানো তো। কোন একটা অনুষ্ঠান করতে গেলে কোনো পুরুষ কণ্ঠ পাই না, তখন আমার বাইরে থেকে এই যে চন্দনদা আজকে দেখছে, চন্দনদা খুব ভালো করে জানে আলেখ্যর সঙ্গে খুব ভীষণ ভাবে জড়িত। আমার যে কোনো অনুষ্ঠানই চন্দনদা, মানে আমার মানে পুরুষ কণ্ঠের জন্য চন্দনদা বা এরকম স্বর্ণাভ বা এরকম অনেককে আমাকে আনতে, আমার এক বন্ধু আছে কাজল, মানে এভাবে সবাইকে আমার জুটিয়ে নিতে হয়। কারণ যেসব ছেলেরা শিখছে তারা সকলেই মোটামুটি ছোট, কয়েকজন বড় আছে কিন্তু সেটা উল্লেখযোগ্য কিছু নয়। তা দেখলাম মেয়ের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই কথা ভাবতে গিয়ে, এবং মেয়েদের কবিতা আমরা যখন আমাদের যখন প্রতিদিনের যে চর্চা হয় ক্লাসে কোরাসে হয়, তখন আমরা যখন মেয়েদের কবিতা বলি, মানে মেয়েদের কষ্টের কথা বলি, তখন আমার মনে হয় যে যদি মেয়েদের নিয়ে একটা কিছু করা যায় তাহলে তো মন্দ হয় না। এবং সেই ভাবনা থেকে মাথায় আসে যে মেয়েদের নিয়ে যদি একটা ব্যান্ড তৈরি করা যায় একটু অন্যরকম ভাবে, তাহলে কেমন হয়। ঠিক একেবারে সেই ভাবনা থেকে আমার কিন্তু মেয়েদের আবৃত্তির ব্যান্ড আলেখ্য। এই হচ্ছে আমার গল্প। এবং তারপরে কবিতা নিয়ে এই যে তোমাদের সামনে দেখছো এগিয়ে যাচ্ছি, এভাবে এগিয়ে যাচ্ছি ব্যান্ড নিয়ে অনুষ্ঠান করতে। কারণ ব্যান্ডের ব্যাপারটা তো একটু অন্যরকম, অন্য ধরনের। ব্যান্ড নিয়ে কি তোমার অভিজ্ঞতা, সেই নিয়ে পরে শুনবো, পরে আরো বিশদে আসবো সেই নিয়ে। বিভিন্ন অনুষ্ঠান করতে গিয়ে তোমার স্মরণীয় ঘটনা বা অনুষ্ঠান করতে গিয়ে সুবিধে অসুবিধে, দর্শকদের কাছ থেকে কি ধরনের তুমি ফিডব্যাক পাচ্ছ, সেই নিয়ে জানার আগ্রহ রইল। আপাতত চলে আসি তোমার নিবেদনে, তুমি কি শোনাচ্ছ এই পর্বে আমাদের? রামচন্দ্রদার লেখা আমরা সকলে খুব ভালোবাসি। তা আমরা খুব সম্প্রতি বেশ কয়েকজনে মিলে একটা কবিতা করেছিলাম, কয়েকজন মিলে, সেটা হচ্ছে তোমাকে রবীন্দ্রনাথ। তা আমার তখন কবিতাটা ভীষণ মন ছুঁয়ে যায়, ছোট একটা কবিতা কিন্তু ভীষণ মন ছুঁয়ে যায়। আর শুরুতে রবীন্দ্রনাথকে উৎসর্গ করে একটা কবিতা বলতে আমার ভালো লাগবে, তাই আমি এই কবিতাটা শোনাচ্ছি। বেশ বেশ বেশ। ওগো রবীন্দ্রনাথ, তুমি শুনতে কি পাও? আজ পৃথিবী জুড়ে কেন এত হাহাকার, এত মিথ্যা যাপন সারা বিশ্ব জুড়ে, শুধু প্রলাপ কথন, এত হিংসা ছড়ায়। আজ বিশ্ব বিবেক কেন বধির অবাক, কেন মানবতা আজ এত লাঞ্ছিত হয়, কেন এত নিপীড়ন, এত নরসংহার। সব ব্যর্থ দিনের সাদা পৃষ্ঠাগুলি দেখো শূন্যে কেবল তারা ডানা আছড়ায়। আজ তাদের কথা বলবে কে আর, যদি তুমি না বলো ওগো রবীন্দ্রনাথ। হাতে নিয়েছি তোমার লেখা গীতাঞ্জলি,
তাই তোমাকে বলি, শুধু তোমাকে বলি, সারা জীবন জুড়ে আছে সঞ্চয়িতা, আছে সোনার তরী, গীত বিতানের গান, যেন ব্যর্থ না হয়, যেন গাইতে পারি শুধু মানুষের গান, শুধু মানুষের গান, যেন মানুষের বুকে থাকে মানুষ মহান। দাও আরো আরো প্রাণ, দাও আরো আরো প্রাণ, দাও আরো আরো প্রাণ। বাহ, তুমি সঠিকভাবেই উচ্চারণ করলে, দাও আরো আরো প্রাণ। হ্যাঁ, প্রাণেরই আমাদের সবচেয়ে বেশি দরকার। আমরা যেভাবে মুহ্যমান হয়ে আছি, এই প্রসঙ্গে বলি যে আমাদের আজকে আরো একজনের আসার কথা ছিল, আমাদের অত্যন্ত গুণী বাচিক শিল্পী স্বর্ণাভ রায়। আজকে আমাদের পোস্টারেও আপনারা দেখেছেন, কিন্তু পারিবারিক কারণে এবং সেখানেও সেই মৃত্যুর উপাখ্যান। স্বর্ণাভর মামা আজ সকালে কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। ওই যে কথা অনুষ্ঠানের প্রথমেই বলছিলাম যে আমাদের জীবনটা যেন সেই পদ্ম পাতায় এক বিন্দু জলের মতন হয়ে গেছে। স্বর্ণাভর মামা, স্বর্ণাভ আজকে সকালবেলা যা জানালো, দুদিন আগে একটু জ্বর সর্দি হয়, তারপরে অক্সিজেন লেভেল হঠাৎ নামতে শুরু করে। পরশুদিন হাসপাতালে ভর্তি করা হয়, অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও তিনি ভর্তি হতে চাইছিলেন না, ভর্তি করা হয় এবং আজ সকালবেলা তিনি আমাদের ছেড়ে চলে যান। সেই কিন্তু এই মৃত্যুকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হচ্ছে, কিন্তু এই মৃত্যুকে আমরা জয় করবই। সেইখানে তোমার এই উদাত্ত উচ্চারণ, আরো দাও প্রাণ, আমাদের ভীষণ অন্তরে স্পর্শ করলো। অনুষ্ঠান খুব ভালোভাবে এগিয়ে চলছে। খুব নন্দনদা খুব সুন্দরভাবে শুরু করলেন, তারপর তোমার রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে, রবীন্দ্রনাথকে স্মরণ করে তোমার নিবেদন আজকে অনুষ্ঠান জমিয়ে দিয়েছে। আমরা চলে আসছি দেবনিষ্ঠার কাছে। এর মধ্যে একটা মন্তব্য এসছে যে আজকে হলুদ বর্ণের ছটা, তোমরা তিনজনেই একেবারে হলুদের যাবো ভেবেছিলাম অলোকদা, আমি এটা উল্লেখ করতে ভেবেছিলাম যে আমরা কিন্তু কোনো যুক্তি করে বসিনি, আমরা কিন্তু কোনো যুক্তি করে বসিনি, বিনা যুক্তিতে মিলে গেছে। আমারও এখন একটু আফসোস হচ্ছে, আমার একবার মনে হয়েছিল আমি হলদে পাঞ্জাবিটা পরি, আমি যাই হোক অডম্যান আউট হয়ে গেছি, যাই হোক ঠিক আছে, কিন্তু বেশ রঙিন হয়ে আছে। তার মানে আমাদের বোঝা যাচ্ছে আমাদের মনের মিল কতটা। এর মধ্যে কবিতা মিলিয়ে দিয়েছে। আসলে সেইটাই কবিতা তো আমাদের অনেক কিছু থেকে উত্তরণ ঘটায়, অনেক কিছু কবিতাই তো আমাদের একসঙ্গে আনে। যেভাবে, যে কারণেই আজকে এই দিনেও আমরা এই ফেসবুক লাইভের মধ্যে দিয়ে পরস্পরের কাছে আসছি, সন্ধেগুলো একটু অন্যভাবে কাটাতে পারছি, এ তো আমাদের পারস্পরিক মিলন একটা। যাই হোক, আমরা চলে আসছি দেবনিষ্ঠার কাছে। দেবনিষ্ঠা, তোমারও আবৃত্তির শুরুটা আমরা একটু শুনে নিই, যেহেতু তোমার সঙ্গে আমাদের সেইভাবে যে যোগাযোগ সেটা নয়, এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমাদের যোগাযোগ আরো সুদৃঢ় হবে ভবিষ্যতে নিশ্চয়ই। তোমার আবৃত্তির শুরুটা এবং কিভাবে তুমি কাজ করছো, আমার যতদূর ধারণা এবং শ্রুতি কল্প বলে তোমার একটি সংগঠন আছে কল্যাণীতে, সেই সম্পর্কেও একটু শুনি তোমার আবৃত্তির প্রথম দিককার কথাগুলো। দেবনিষ্ঠা। আমার শুরুটা হয়েছিল সেই একদম ছোট্টবেলা থেকে, যখন থেকে আমি কথা বলতে শিখি ঠিক তখনই আমি মা বাবার মুখে শুনেছি যে ছড়া বলতাম। তখন তো কবিতা বলতাম না, উঠতে বসতে ঘুরতে ফিরতে সবসময় ছড়া বলতাম। তো তখন থেকে এরকম একটা ব্যাপার ছিল, মা বাবা খেয়াল করেছিল জিনিসটা, এবং একটা সংস্কৃতির পরিমণ্ডলে আমার বেড়ে ওঠা। আমার বাবাও কবিতা লেখেন, কিছু পত্রপত্রিকায় তা বেরিয়েছে, কিন্তু এখন বাই প্রফেশন তিনি ডক্টর বলে আর সেভাবে হয় না। তো সেগুলো আমি দেখেই বড় হয়েছে, এবং আমার মাও কবিতা লেখেন, বলেন, এবং আমাকে এই কবিতার পথে এগিয়ে যেতে সাহায্য করে আমার মায়ের কথোপকথন, বাবার পরামর্শ। অবশ্য আমি বলতে পারি যে আমার পরিবারকে সামনে রেখেই আমার কবিতায় আসা, এবং ধাপে ধাপে যখন আমি কবিতাকে আরো শক্তিশালী করে তোলার চেষ্টা করছি, ঠিক তখনই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ, এবং সেখানে কোন একটি স্থান অধিকার করা, এবং বিভিন্ন মানুষের ভালোবাসা, শুভেচ্ছা বার্তা আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করে। তারপর এইভাবে যখন পথ হাঁটছি,
আমি আমার শিক্ষাগুরু শ্রদ্ধেয় শেখর গুপ্ত আকাশবাণী, তিনি আর আমাদের মধ্যে নেই। তার কাছে আমার শিক্ষা শুরু হয় পরিবারের বাইরে প্রথাগতভাবে। তারপরে এখন শঙ্খমালায় যুক্ত আছি। এভাবে করে হাঁটতে হাঁটতে আমার মনে হলো যে কবিতাকে কিভাবে লালন পালন করা যায়। তো কবিতাকে লালন পালন করার স্বার্থেই বলা যেতে পারে আমি শ্রুতিকল্প সংস্থাটি গড়ে তুলি। এখানে আমি ছোট ছোট শিশু কিশোর কিশোরীদের নিয়ে কাজ করছি এবং এই লকডাউনের মধ্যেই আমি 2 শতাধিক শিশু কিশোর কিশোরীদের নিয়ে ছড়াই কবিতায় ছন্দে ছন্দে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, যেখানে দেশ বিদেশ সব জায়গারই বাচ্চারা অংশগ্রহণ করেছে এবং সব থেকে আনন্দের যেটা আমার কাছে, আনন্দবাজার পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়। এইভাবে করেই আমার পথ চলা এখনো চলছে। বেশ, এগিয়ে চলো, সামনে অনেক পথ পড়ে রয়েছে। আশা করি তোমার পথ আরো সুগম হবে, আবৃত্তি জগতে তোমার নাম আরো উজ্জ্বল হবে। অনেককে তুমি তৈরি করছো, একসঙ্গে নিয়ে এগুচ্ছ, সেটাও একটা বড় কথা। তোমার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। চলে আসি তোমার নিবেদনে, তুমি কি শোনাচ্ছ? আমি প্রথমেই যে কবিতাটি শোনাবো বহুল প্রচলিত কবিতা, আগে বেশ শোনা যেত কিন্তু এখন সে অর্থে শোনা যায় না। তাই আমার মনে হলো যেহেতু আমারও ভালো লাগে, তাই আজকে কাজলা দিদি কবি যতীন্দ্রমোহন বাগচির লেখা কবিতা এটা দিয়ে শুরু করি। বেশ বেশ, দারুণ, খুব সুন্দর। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো। আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো। বলমা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস না তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ছাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত হলো যে, মাগো আমার কাজলা দিদি কই। বাহ, অসাধারণ, খুব ভালো। তুমি বললে প্রচলিত কবিতা, গান হিসেবে এটা যতটা প্রচলিত, আসলে এই সমস্ত কবিতাগুলোকে তো আমরা হারিয়ে ফেলছি। আমার তোমাদের কবিতা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে একটা অনুষ্ঠান যদি করা যায় যে হারিয়ে যাওয়া কবিতা বা পুরোনো দিনের কবিতা, তাহলে কি ভালোই না হয়। এই কবিতাগুলো শুনতে কত ভালো লাগে। অবশ্য নন্দনদা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে অন্তত অনুষ্ঠান শুরু করেন একটা, সেই হয় অক্ষয়চন্দ্র বড়াল বা এই ধরনের কোন কবি, কুমুদরঞ্জন মল্লিক, এই ধরনের নন্দনদাকে দেখেছি যে কোনো অনুষ্ঠানে নন্দনদা শুরু করেন একদম আমাদের সেই পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যান। তো তুমিও সেই ধারা বজায় রাখলে, সুন্দর একটা দারুণ ভাবে শুরু হলো। শ্রোতারাও নিশ্চয়ই, শ্রোতা দর্শকরাও নিশ্চয়ই ভীষণভাবে উপভোগ করছেন।
এবং সত্যি আমাদের মনটা তো একটু ভারাক্রান্ত হয়েই আছে চারদিকের এই নানাবিধ ঘটনায়। তো এর থেকে উত্তরণের একটা উপায়, চলো আমরা প্রেমের গান গাই। আমার এই মুহূর্তে মনে হচ্ছে প্রেমই তো উত্তরণ। আমরা যদি আমাদের দ্বিতীয় পর্বটা আমরা যদি সবাই মিলে প্রেমের কবিতা বলি তাহলে কি রকম হয়? দেখা যাক। নন্দনদা, আপত্তি নেই তো? নন্দনদাকে দিয়েই শুরু করা যাক। নন্দনদার কণ্ঠে আমরা শুনে নিই একটা প্রেমের কবিতা। নন্দনদা, দাঁড়াও, মিউট আছে, তোমাকে করি, আনমিউট করি আগে। হ্যাঁ, নন্দনদা বলো। আমার মনে হয় প্রেমই হচ্ছে উত্তরণের পথ। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি তাহলে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বলি। বাহ, তাহলে তো শক্তি চট্টোপাধ্যায়ের কথা আমরা বলছিলাম। আমরা গতদিন গেছে শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই সুযোগে আমরা তাকে স্মরণও করবো, তার প্রতি শ্রদ্ধাও জানানো হবে। ঠিক আছে নন্দনদা, শুরু করো। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই এমনও সম্বল। নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলচ্ছক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে? পোড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশাধীন, চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। বাহ, দারুণ, খুব সুন্দর। আমরা আরেকটাও কবিতা শুনে নিতে পারি, আরেকটাও কবিতা এই পর্বে তোমার কণ্ঠে শুনতে পারি, আরেকটাও শোনা। প্রেমের কবিতা। হ্যাঁ, প্রমোদ বসু। আমরা দুজনেই কপতি হলে বাড়িতে বাঁধবো খড়কুটো দিয়ে বাসা। আমরা দুজনে কলকল্লোলে তবে দুজনে জাগাবো দুজনের ভালোবাসা। আমাদের কথা জানাজানি হবে খুব, বকম বকম স্বরেতে মাতবে বাড়ি। বলতো আমরা একবার জীবনেতে কপতি কিভাবে যে হতে পারি। মেঘে রোদ্দুরে ভাসাবে তোমার ডানা, আমি ঘুরে ঘুরে খাদ্য আনবো ঘরে। বৃষ্টিতে তুমি কাঁপবে দারুণ, তোমার আদর ঝরবে মন উচাটন স্বরে। পাখির পালকে ভালোবাসাবাসি খেলা, এসো আজ খেলি একেলা জগৎ ভুলে। আমাদের কথা আগামী মানুষ এসে নেবে নাকি তার ওষ্ঠে আদরে তুলে, নেবে নাকি তার ওষ্ঠে আদরে তুলে। বাবা, দারুণ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমরা চলে আসি শাশ্বতীর কাছে। শাশ্বতী, এই পর্বে তোমার কাছে আমরা কি শুনছি? হ্যাঁ, ও শাশ্বতী মিউট আছে কি? শাশ্বতী মিউট আছে। হ্যাঁ, মিউটটা না, এরপর থেকে মিউটটা আমি করব না, তোমরা নিজেরা একটু যার যার অনুষ্ঠান হয়ে যাবে নিজেকে মিউট করে নিও এবং সেই সময় আনমিউট করে নিও, তাহলে ব্যাপারটা অনেক স্পন্টেনিয়াস হবে। ঠিক আছে, চলো শাশ্বতী। হ্যাঁ, আমরা পারবো, নন্দনদা নিশ্চয়ই পারবে, তাই না? নন্দনদা তো পুরো আজকে দারুণ বলছে। মিউট মানে ওই এমআইসি যেটা আছে ওইখানে তো এমআইসিটা হাত দিলেই হবে। হ্যাঁ, ওখানে একটু টাচ করো। হ্যাঁ, একদম মাইক, হ্যাঁ মাইকে হাত দিতে হবে। ওখানটা একটু টাচ করো। হ্যাঁ, ব্যাস, এই তো হয়ে গেছে। আবার আনমিউট করার সময় ওখানে টাচ করবে, হয়ে যাবে। হ্যাঁ, চলো শাশ্বতী, শুরু করো। কত কিছু শিখে যাচ্ছে দেখো নন্দনদা। যেটা বলছি সেটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা কি আগে বলবো নাকি প্রেমের কবিতা বলবো? মানে তুমি এই পর্বটাকে কি? না, প্রেমের কবিতাই বলেছি। তার মধ্যে শক্তি চট্টোপাধ্যায়ের প্রেমের কবিতা যদি হয়ে যায় সেটা তো হতেই পারে, নয়তো পরে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বলতেই পারো তুমি। এটাই আমরা প্রেমের কবিতা বলবো, ঠিক করেছি, প্রেমের কবিতা বলি। ডিএল রায়ের একটা কবিতা। চন্দনদা আজকে অনুষ্ঠান দেখছে, জানি না এখনো অবশ্য দেখছে কিনা।
না চন্দন পুরো দেখে, চন্দন একদম যেদিন দেখতে শুরু করে প্রথম থেকে শেষ অবধি দেখে, তুমি নিশ্চিন্ত থাকো, এক্ষুনি চন্দনের কোনো মন্তব্য আসবে। চন্দনদার সঙ্গে চন্দনদার সঙ্গে একটা অনুষ্ঠানে, আচ্ছা তমলুকে একটা অনুষ্ঠানে যাবার পথে আমাদের কি হয়, অনুষ্ঠান করতে যাওয়ার আগে খুব একটা, তোমরা সকলেই জানো যে খুব একটা বেশি রিহার্সাল করার সময় কারোর থাকে না, সকলেই ব্যস্ত। তা ওই যাওয়ার পথটুকু, যখন দূরে কোনো অনুষ্ঠান হয়, যাওয়ার পথটুকুতে আমরা বাছাই শুরু করে দিই বা রিহার্সাল শুরু করে দিই গাড়ির মধ্যে। চন্দনদা যেতে যেতে তা চন্দনদা একটা খুব সুন্দর কবিতা সেবারে নিয়ে এসেছিল, বলেছিল যে তুমি এবং আমি বলবো ছোট কবিতা, শুরুতে বেশ ভালো হবে। চন্দনদা নিশ্চয়ই মনে পড়ছে সেটা, কৃষ্ণ রাধিকা সংবাদ। সেদিনও চন্দনদা সেটা অসাধারণ বলেছিল, আমি খুব ঘাবড়েছিলাম এবং আজও বলবার সময় ঘাবড়েই আছি। চন্দনদা তুমি পরে বকাবকি করো না, আমি একটু চেষ্টা করি এটা, কারণ আমার খুব ভালো লেগেছিল। মুখস্থ নেই, একটু দেখে দেখে পড়ি। হ্যাঁ, তোমাদের সকলের নিশ্চয়ই চেনা। কৃষ্ণ রাধিকা, হ্যাঁ, কৃষ্ণ রাধিকা সংবাদ। কৃষ্ণ বলে আমার রাধে বদন তুলে চাও, আর রাধা বলে কেন মিছে আমারে জ্বালাও, মরি নিজের জ্বালায়। কৃষ্ণ বলে রাধে দুটো প্রাণীর কথা কই, আর রাধা বলে এখন তাতে মোটেই রাজি নই, সরো ধোঁয়ায় মরি। কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন রেণু, আর রাধা বলে ওহো শুনে আমি মরে গেনু, আমায় ধরো ধরো। কৃষ্ণ বলে পিত ধরা বলে আমায় সবে, আর রাধা বলে বটে হলো মোক্ষ লাভটি তবে, থাকার খাওয়া দাওয়া। কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো, আর রাধা বলে তবু যদি না হতে নিষ্কালো, রূপ তো ছাপিয়ে পড়ে। কৃষ্ণ বলে আমার গুণে মুগ্ধ ব্রজবালা, আর রাধা বলে ঘুম হচ্ছে না, এ তো ভারী জ্বালা, তাতে আমারই কি। কৃষ্ণ বলে শুনি হরি লোকে আমায় কয়, আর রাধা বলে লোকের কথায় করোনা প্রত্যয়, লোকে কি না বলে। কৃষ্ণ বলে রাধে তোমার কি রূপেরই ছটা, আর রাধা বলে হা হা কৃষ্ণ হা হা তা তা বটে, সেটা সবাই বলে। কৃষ্ণ বলে রাধে তোমার কিবা চারু কেশ, আর রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ, সেটা বলতেই হবে। কৃষ্ণ বলে রাধে তোমার দেহ স্বর্ণলতা, আর রাধা বলে কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা যেন সুধা ঝরে। কৃষ্ণ বলে এমন বদন দেখিনি তো কভু, আর রাধা বলে হ্যাঁ আজ সাবান মাখিনি তো তবু, নইলে আরো সাদা। কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে, আর রাধা বলে এসব কথা বললেই হতো আগে, গোল তো মিটেই যেত। বাবা দারুণ দারুণ দারুণ, খুব ভালো, সবাই ভীষণ উপভোগ করছেন। আমাদের এখানকার কৃষ্ণ জানাচ্ছে প্রেমই সর্বস্ব, চলুক প্রেম, মানে আমাদের কৃষ্ণ মানে কৃষ্ণপদ দাস। এরকম আরো বেশ ভালো ভালো দারুণ দারুণ মন্তব্য এসছে, আমি এর মধ্যে পর্দায় নিয়ে এসছি, সেগুলো তুমি আবৃত্তি করার সময় খেয়াল করতে পারোনি, সম্ভব নয়। আমি সব মন্তব্য পড়ছি না, পর্দায় নিয়ে আসছি সবকটা মন্তব্যই চেষ্টা করছি নিয়ে আসতে, সুতরাং পড়তে গেলে সেটা ডাবল হয়ে গিয়ে কিছুটা সময়ের হবে, যে কারণে আমি এটাই চেষ্টা করি প্রত্যেকটা মন্তব্য খুব যত্ন নিয়ে পর্দায় নিয়ে আসতে, যাতে সবার দেখতে সুবিধে হয়। স্বাভাবিকভাবেই তোমার অনুষ্ঠান, তোমার আবৃত্তি নিয়েও বেশ কিছু, শাশ্বতী আন্টি, হ্যাঁ খুব ভালো কবিতা, দ্বিজেন্দ্রলাল রায় ভারী মিষ্টি গলা, খুব ভালো পরিবেশন। দেখছি দাঁড়াও, নিয়ে আসছি। তোমার ছাত্রীদের আমি আন্টি হয়েছি, আমি বুঝেছি। হ্যাঁ তুমি তো ও স্বপ্নীল, সুমন্তদার ছাত্র।
শাশ্বতী সুমন্ত্র আন্টি, দাস দারুণ ছাত্র। দারুণ, হ্যাঁ 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 হ্যাঁ। সেই সবাই বলছেন যে ভীষণ ভালো, সবকটা কবিতাই ভীষণ ভাবে সবাই উপভোগ করছেন, আমি সেগুলো নিয়ে আসছিও। আমরা চলে আসছি দেবনিষ্ঠার কাছে। দেবনিষ্ঠার কাছেও নিশ্চয়ই আমরা খুব ভালো কবিতার আবৃত্তি শুনবো। দেবনিষ্ঠা। ভালোবাসা কানের পাশা, গঙ্গা জলে ধোয়া, ভালোবাসা কেমন যেন অন্যরকম হাওয়া। প্রেমের কবিতা বলতে সবসময় খুবই ভালো লাগে। আর আজকে আমি তাহলে একটা পছন্দের কবিতাই বলি আমার। অনেক কবিতাই তো রয়েছে, আমি একটু পুরনো একটু কবিতা বলি। আমি বলবো বলো বলো বলো, কবি প্রমথনাথ ঋষির লেখা কবিতা। তুমি আমার মনের কথা জেনে ফেলেছো, ওইখানে তোমার জিত। আমি তোমার মনের কথা জানতে পারলাম কই, আপন অন্তরের অগাধ রহস্যের মধ্যে বসে আছো। অমাবস্যার করপুটে দ্বিতীয়ার চন্দ্রকলাটির মতো, ঠিক এতটুকু আলো যাতে দেখা না দিয়েও দেখতে পারো অনায়াসে। সত্যি তোমায় জানতে পারলাম কই, যদি বলি তোমায় ভালোবাসি, তুমি বলো যদি শুনি আমায় ভালোবাসো, উত্তর আসে না। এত নিশ্চিত, এত অসংশয়, মরুভূমির সূর্যোদয় বুঝি এত নিষ্কলুষ নয়। যদি বলি কেন ভালোবাসো না, অমনি বলো কেন, উত্তর নেই। এত দিনেও ওই প্রশ্নটির উত্তর পেলাম না। ছোট একটি প্রশ্নের কি মহতী সম্ভাবনা, কেবলই শুধাই কেন, কেন, কেন। কেবলই উত্তর পাই, কেনর আবার উত্তর কি? ওই উত্তরহীন উত্তর দেবার সময় কখনো মুখ তুলে চাওনি। হঠাৎ একদিন চোখে চোখে গেল ঠেকে, প্রত্যাশিত উত্তর গেল বেঁধে। শুধু বললে তুমি না কবি, বললে কবিরা নাকি অন্তর্যামী। না গো না, তবে আমিও বলি আমি কবি নই, শিল্পী নই, আমি অন্তর্যামী নই। আমি মনের কথা মুখে শুনতে চাই, মনের কথাকে দেখতে চাই। তোমার দুই চোখে প্রস্ফুটিত মানস সরোবরের অন্তর্ভেদী, উদ্যত, উদ্গত, উদ্ধত, পূর্ণায়ত পদ্মটির মতো আমি মনের কথাকে দেখতে পাই। তোমার সর্বাঙ্গে প্রতিফলিত, তোমার বসনে, ভূষণে, নয়নে, অধরে, তোমার সিঁথির সীমান্ত থেকে পায়ের নখাগ্র অব্দি। সূর্য কিরণে কচি নারকেল গুচ্ছ যেমন চোখ ঝলসিয়ে দিতে পারে, ঠিক তেমনি প্রসারিত পদ্মপত্রে মসৃণ নীলিমায় সেই কথাটি টলমল করে উঠুক। তোমার অন্তরের শুক্তি নিঃসৃত একটি মাত্র মুক্তোর মতো। বলো বলো বলো। বাহ, দারুণ, খুব সুন্দর। আমি কিছুক্ষণের জন্য বোধহয় বাইরে চলে গেছিলাম, আমি জানি না তোমরা তখন ছিলে কিনা। না, তোমরাও বেরিয়ে গিয়েছে, তোমরা কি ছিলে? আমি একটু, আচ্ছা আচ্ছা, আমি একটু কারণের জন্য, কারণ এরকম অভিজ্ঞতা আমার হয় না, আমি কোনোদিনই আমার এরকম অভিজ্ঞতা হয়নি, আজকেই প্রথম হলো এই 17তম পর্বে। যাই হোক, এগুলো তো আমাদের অঙ্গ। অনুষ্ঠান নিরবিচ্ছিন্নভাবে চলেছে, সেটা জেনে অন্তত স্বস্তি পাচ্ছি। আমরা চলে আসি নন্দনদার কাছে। আচ্ছা নন্দনদা, প্রেমের কবিতা তো আমরা বললাম, আমরা স্বাভাবিকভাবে পরবর্তী সময়ে আমরা বলতে পারি এই সময়ের কবিতা, এই যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা একটি পর্বে যদি সেই ধরনের কবিতা চয়ন করি,
এই সময়কে নিয়ে চলতে গিয়ে, এই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রচুর কবিতা আমরা পাচ্ছি। এই সময়কে নিয়ে কোনো কবিতা যদি আমরা শুনতে পারি, নিশ্চয়ই আমাদের শ্রোতাদেরও ভালো লাগবে। তবে তার আগে তোমার কাছে আমার একটু প্রশ্ন, তোমার দীর্ঘ আবৃত্তির জীবন, অনেক দিন ধরে তুমি, এবং অনেক অভিজ্ঞতা তোমার হয়েছে, তো সেইখান থেকে তোমার কিছু অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করো, কিছু স্মরণীয় ঘটনা, বা যেখানে কবিতায় উত্তরণের একটা পথ হয়ে উঠেছে, এরকম ধরনের কোন অভিজ্ঞতা তোমার জীবনে হয়েছে কিনা, যদি আমরা একটু শুনি। নন্দনদা। নন্দনদা, ও দাঁড়াও, মিউট আছে নন্দনদা, আনমিউট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে তো? একদম একদম শোনা যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে, বলো। আমার অভিজ্ঞতা বলতে কি, কবিতা এই আবৃত্তির সুবাদে আমার যেটা আমার মনে হচ্ছে, আমি প্রচুর ভালো ভালো মানুষের সঙ্গ পেয়েছি। যেমন পরবর্তীকালে অসিত মারা যাওয়ার পর, আর অসিত মারা যাওয়ার আগেই আমি উৎপল কুণ্ডুর কাছে বেশ কিছুদিন শিখেছি। প্রায় 3 বছর আমি কাটোয়া থেকে যাতায়াত করেছি, কাটোয়া থেকে ওই রামরাজাতলা বাড়িতে যেতাম। রামরাজাতলা বাড়িতে? হ্যাঁ, তো উৎপলদার কাছে আমি বছর 3 আমি গিয়েছি। তারপরে আর ওই মানে পারিনি আর কি, ট্রেনে এই আমার যাতায়াতের জন্য, অসুবিধার জন্য। এছাড়াও আমাকে ভালোবাসেন খুবই প্রদীপদা, ভালোবাসতেন। প্রদীপদা বাড়িতেও গেছি, রিহার্সাল করেছি। বিজয় লক্ষ্মীদি খুব ভালোবাসেন, বিজয় লক্ষ্মীদির বাড়িতেও গেছি, রিহার্সাল করেছি। মানে এই যে আমার এই সঙ্গ লাভ, এইটাই আমার। তারপরে জগন্নাথ দা, উর্মিদির বাড়ি গেছি, তারাও আমাকে যথেষ্ট ভালোবাসেন, এবং প্রতি বছর আমার জন্মদিনে, তারপরে আমাদের এই বিজয়া দশমীতে শুভেচ্ছা প্রণাম জানানো, এগুলো রীতিগুলো আছে। এই যে সবার সঙ্গে আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে, এটাই আমার কাছে বড় পাওয়া। আবৃত্তি করতে এসে কিছু ভালো মানুষের সঙ্গ পেয়েছি। আর বিশেষ কোনো, এটা তো নিশ্চয়ই, এটা তো পরম পাওয়া আমাদের জীবনে, এবং সবচেয়ে বড় কথা, এনারা আমাদের সামনে আছেন। যে কোনো সময় এনাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। আমাদের কোনো যে কোনো ধরনের সংশয় হলে তাদের সঙ্গে একটা ফোন বা কোনোভাবে যদি আমরা বাড়িতে চলে যেতে পারি, তাহলে তো অনেক কিছু আমরা সংশয় দূর হয় আমাদের। এর জন্য তো প্রদীপদা তো ছিলেনই, একটা ফোন করলেই এত ভালোবাসতেন, এত ভালোবেসে সমস্ত কিছুর উত্তর দিতেন। আর উৎপলদা আছেন, জগন্নাথ দা আছেন, এরা তো আমাদের মাথার উপরে আছেনই। আচ্ছা, কোনো বিশেষ কোনো মুহূর্ত, তোমার বিশেষ কোনো অভিজ্ঞতা মনে পড়ছে, মানে বিশেষ কোনো স্মরণীয় মুহূর্ত, একটা স্মরণীয় মুহূর্ত কোনো অনুষ্ঠান করতে গিয়ে, বা কিছু মজার মুহূর্ত বা বিশেষ মনে পড়া, যদি সেরকম কিছু মুহূর্ত মনে পড়ে? আমার মনে পড়ে, আমার একটি অনুষ্ঠানে বাংলা একাডেমিতে একটি অনুষ্ঠানে আমি বোধহয় বেশ কয়েক বছর আগে, বছর 10-12 তো হবেই, আমি ওই যদি আর বাঁশিনা বাজে আবৃত্তি করেছিলাম, নজরুল ইসলামের যে এটি রয়েছে। তো আবৃত্তি করার পর মঞ্চ থেকে যখন নেমে এলাম, একজন ভদ্র মহিলা, আমি এখনো দেখতে পাই সেই ভদ্র মহিলাকে মানুষ চোখে, মানে সাদা শাড়ি পরা বয়স্ক একজন ভদ্র মহিলা আমার সামনে, আমি মঞ্চ থেকে এসে ওই প্যাসেজটা দিয়ে যাচ্ছি, আমার সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে, মানে তার কণ্ঠস্বরটা এখন আমার কানে ভাসে, বলছে, আগে আপনার আবৃত্তি কখনো শুনিনি, কিন্তু আমি আবৃত্তির আত্মাকে স্পর্শ করলাম আপনার আবৃত্তির মধ্যে দিয়ে। মানে তার বলায় যে কি ছিল, আমার সঙ্গে সঙ্গে তার বলারেতে আমার মাথাটা নিচু হয়ে গেল, আমি তাকে প্রণাম করলাম। এবং সবচেয়ে বড় কথা, ওই মহিলাকে কিন্তু আমি আর খুঁজে পাইনি, মানে একেবারেই অচেনা মুখ। তারপরে আমি যতবার বাংলা একাডেমিতে উঠেছি, আমার অবচেতনে আমি সেই মহিলার মুখকে খুঁজে বেড়াই, কিন্তু তাকে আর কোনোদিন আমি দেখতে পাইনি। এবং এটা একটা মানে ওই যে কোনো ভাবে স্মরণীয় ঘটনা। এই ধরনের কোন অভিজ্ঞতা, এই ধরনের আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে কেদারে বেড়াতে গেছি, কেদার বদ্রী বেড়াতে গেছি, 4 ধাম আমরা একসঙ্গে করেছিলাম। তো কেদারে উঠছি, সবার যা বা শ্রোতা দর্শকদের যাদের অভিজ্ঞতা আছে, তোমাদেরও নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, হেঁটেই উঠছি সবাই মিলে, আমি রয়েছি, আমার স্ত্রী রয়েছেন, আমার মেয়ে রয়েছে, সঙ্গে আমাদের বন্ধু বান্ধব সবাই রয়েছে। ওই যেভাবে হাঁটা হয়, হাঁটতে হাঁটতে কেউ এগিয়ে যাচ্ছে, কেউ পেছিয়ে যাচ্ছে, পাশ দিয়ে ঘোরা যাচ্ছে, আর টার্ন গুলো নিতে নিতে যাচ্ছি। একটা টার্ন নিলাম, দেখলাম আমার সামনে কেউ নেই,
আমার পেছনে কেউ নেই, বিশ্ব ব্রহ্মাণ্ডে মনে হচ্ছে আমি একা, সামনে ওই বিশাল পাহাড় আর তিত্তির করে একটা ঝর্ণা নেমে আসছে, সেই যে দৃশ্যটা আমার মনের মধ্যে থেকে ভেতর থেকে কে যেন বলে উঠলো, আমি গলা ছেড়ে আবৃত্তি করতে শুরু করলাম, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমিদর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে, ধ্যান গম্ভীর ওই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। এই যে মানে আমার ভেতর থেকে কে যেন বলিয়ে নিল, এই যে মুহূর্তটা মানে কবিতা আমাদের সঙ্গে থাকে বলে এইরকম বেশ কিছু মুহূর্ত হয়তো তৈরি হয়ে যায়, যেটা আমাদের সঙ্গ দেয়, আমাদের জীবনকে অনেক বেশি মধুর করে তোলে। এই ধরনের কোনো অভিজ্ঞতা যদি তোমার হয়ে থাকে? তুমি তো খুব সুন্দরভাবে বললে, একটা কবিতার মুহূর্ত তৈরি হয়ে গেল। হ্যাঁ, তা ভালো, খুব ভালো লাগলো শুনে। আমি একবার শিশির মঞ্চ থেকে অনুষ্ঠান করে আসছি, তারপরে নেমে আসার পরে গ্রিন রুমে এক ভদ্রমহিলা আমার সঙ্গে দেখা করতে এসেছেন, দিয়ে বললেন যে আপনার এই কবিতাগুলো আমার খুব ভালো লেগেছে, আপনার এই অমুক কবিতাটি একটুখানি পাবো? আমি তো কাগজপত্র নেই, আমার তো মুখস্থ বলেছি, আমি পাঠিয়ে দিতে পারবো। দিয়ে তারপরে পরবর্তীকালে ওনার সঙ্গে পরিচয় হলো। আপনি কোথা থেকে আসছেন? তা উনি হচ্ছে রণবীর দার স্ত্রী। রণবীর দা হচ্ছে রণবীর দত্ত, আমাদের যিনি একটুখানি তিনি রণবীর দা আমাদের অনুষ্ঠান দেখেন, আমাদের আজকেও হয়তো দেখছেন। রণবীর দা স্ত্রী আমাদের অনুষ্ঠান দেখেন, আজকেও হয়তো শুনছেন। তুমি বলো। হ্যাঁ, যে রণবীর দা সঙ্গে ওইখানে বললো আমি আমার হাজবেন্ড একটু পরিচয় করবে। বললাম যে ঠিক আছে আসুক। তা বললো যে না, আপনি একটু আসবেন। উনি তারপর রণবীর দার সঙ্গে ওই আমার পরিচয় হলো শিশির মঞ্চেই, এবং রণবীর দাকে আমি দেখলাম যে আমার তো রণবীর দাকে দেখেই তো প্রণাম করতে ইচ্ছা করলো। উনি ওই অবস্থা তো আবৃত্তি করেন, আবৃত্তি ভালোবাসেন, আবৃত্তি শোনেন, ওনার শারীরিক যেরকম অসুবিধাটা আছে, সেটা আমার খুব ভালো লাগার একটা জায়গা তৈরি হলো। তখন আমি সাহস পেলাম যে আমরা পারবো। রণবীর দা তো আমাদের কাছে আদর্শ। রণবীর দা যেভাবে আন্তরিক ভাবে আবৃত্তি করেন এবং যে ধরনের, আমরা অনেক কিছু শিখি। রণবীর দা মাঝে মাঝে, ইদানিং রণবীর দা মাঝে মাঝে ইউটিউবে এক একটা করে কবিতা পোস্ট করেন। আমি কি উচ্চারণ, কি অনুভূতি, কি অভিব্যক্তি, আমরা মানে অনেক কিছু শেখার থাকে রণবীর দার কাছে আমাদের। হ্যাঁ নিশ্চয়ই, স্বাভাবিকভাবেই। হ্যাঁ, আর এমনি এরকম হয়েছে অনেকবার যে আমি যে কবিতাগুলো হয়তো আবৃত্তি করেছি, তারা অনেকেই হয়তো কবিতাগুলো নিতে চেয়েছে, কিন্তু আমার কাছে তো থাকে না। আমি বলেছি এই কবিতাটা পাবেন। এখন ওই বইগুলো তো আর হয় না, যে পুরোনো দিনের কবিতাগুলো, এই সেগুলো এরকম হয়। তা এগুলো ভালো লাগে, একটা তাদের যে ভালো লাগছে আমার কবিতা, এটাই আমার ভালো লাগে। এটুকুই আমার পাওয়া আর কি, আমার সব, এটাই আমার সম্বল। আমি তাহলে এই সময়ের একটা কবিতা, যে কিরকম আছি আমরা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উৎসর্গ কাব্যের 31 সংখ্যক কবিতা। আজিকে গহন কালিমা লেগেছে গগনে, ওগো দিক দিগন্ত ঢাকি, আজিকে আমরা কাঁদিয়া সুধাই সঘনে, ওগো আমরা খাঁচার পাখি। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, আজি কি আসিল প্রলয় রাত্রি ঘোর, চিরদিবসের আলোক গেল কি মুছিয়া, চিরদিবসের আশ্বাস গেল ঘুচিয়া, দেবতার কৃপা আকাশের তলে কোথা কিছু নাই বাকি, তোমা পানে চাই কাঁদিয়া সুধাই আমরা খাঁচার পাখি। ফাল্গুন এলে সহসা দক্ষিণ পাবন হতে, মাঝে মাঝে রহি রহি আসিত সুবাস সুদূর কুঞ্জ ভবন হতে, অপূর্ব আশা বহি। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, মাঝে মাঝে যবে রজনী হইত ভোর, কি মায়া মন্ত্রে বন্ধন সুখ নাসিয়া, খাঁচার কোণেতে প্রভাত পোষিত হাসিয়া, ঘন মসি আঁকা লোহার শলাকা, সোনার সুধায় মাখি, নিখিল বিশ্ব পাইতাম প্রাণে আমরা খাঁচার পাখি। আজি দেখো ওই পূর্ব অচলে চাহিয়া,
কোথা কিছুই না যায় দেখা, আজি কোনো দিকে তিমির প্রান্ত দাহিয়া, কোথা পড়েনি সোনার রেখা। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, আজি শৃঙ্খল বাজে অতি সুকঠোর, আজি পিঞ্জর ভুলাবারে কিছু নাহিরে, কার সন্ধান করি অন্তরে বাহিরে। মরিচিকা লয়ে জুড়াবো নয়ন, আপনারে দিব ফাঁকি, সে আলোটুকু হারিয়েছি আজ, আমরা খাঁচার পাখি। ওগো আমাদের এই ভয়াতুর বেদনা, যেন তোমারে না দেয় বাধা, পিঞ্জরদ্বারে বসিয়া তুমিও কেঁদো না, লয়ে বৃথা আকুলতা। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, তোমার চরণে নাহিত শিকল ডোর, সকল মেঘের ঊর্ধ্বে যাও গো উড়িয়া, সেথা ঢালো তান বিমল শূন্য ভরিয়া। নেবেনি নেবেনি প্রভাতের রবি, কহ আমাদের ডাকি, মুদিয়া নয়ন শুনি সেই গান, আমরা খাঁচার পাখি। বাহ, দারুণ দারুণ। এই সমস্ত কবিতার তো কোনো বিকল্প হয় না। আর সত্যিই তো এই কবিতা তো এই সময়েরই কথা, মনে হয় যেন কিছুদিন আগে এই কবিতাটা লেখা হয়েছে। এই সময়ের সঙ্গে আমরা মিলিয়ে নিতে পারি। হ্যাঁ, অথচ এই কবিতা লেখা হয়েছিল 110 বছর আগে, 1309 বঙ্গাব্দে, 1309 বঙ্গাব্দে। হ্যাঁ, সেই 100 বছর 110 বছর আগের কবিতা এখনো মানে কিভাবে চলে আসে। মানে ওই সময় যে এরকম একটা প্যান্ডেমিক হয়েছিল বোধহয় আমাদের দেশে, এরকম শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, এবং মনে হচ্ছে আমাদের এই কবিতাটা পড়ে তাই মনে হয়। দারুণ, ভীষণ ভাবে স্পর্শ করলো এই কবিতা আমাদের। আমরা চলে আসি শাশ্বতীর কাছে। শাশ্বতী, তোমার কাছেও হ্যাঁ, শাশ্বতী আনমিউট করি আগে। হ্যাঁ শাশ্বতী, তোমার কাছেও আমরা এই পর্বে এই সময়ের কবিতাই শুনবো। তবে তার আগে শুনে নি তোমার এ সময়ের কাণ্ড কারখানা সম্পর্কে একটু শুনে নি, কারণ তুমি তোমার ওই আলেখ্য, তোমার পুত্রবৎ আর সত্যি সন্তানবৎ, আমাদের সংস্থা তো আমাদের কাছে সবসময় সন্তানবৎ, এবং তাকে তুমি তোমার পুত্রের যে নামকরণ করবে বলেছিলে সেই নামকরণে ভূষিত করেছো, সেটা আর একটা বড় পাওনা। আর তোমার আলেখ্য ব্যান্ডের নাম এখন বিভিন্ন দিকে, বিশেষত কারণ ব্যান্ড নিয়ে কাজকর্মে, ব্যান্ড সম্পর্কে অনেকের আবার একটু উন্নাসিক ভাব থাকে, সে বাংলা গানের ক্ষেত্রেই হোক বা আবৃত্তির ক্ষেত্রেই হোক। যদিও গানের ক্ষেত্রে ব্যান্ডের প্রচলনটা আরো অনেক বেশি, আবৃত্তিতে যত দিন যাচ্ছে বা বাড়ছে, বেশ কিছু ব্যান্ড খুব সফলভাবে কাজ করে যাচ্ছে, সার্থকভাবে কাজ করে যাচ্ছে। তো তোমার এই ব্যান্ড নিয়ে অনুষ্ঠান করা, তুমি এমনি অনুষ্ঠান করো, একক অনুষ্ঠান করো, বা এমনি দলগতভাবে অন্য অনুষ্ঠান করো, আবার সঙ্গে সঙ্গে এই ব্যান্ডেরও পারফর্ম করো। এই দুটো পারফর্ম করতে যাওয়ার মধ্যে তোমার দর্শকদের অনুভূতির দিক থেকে তোমার কি বিশেষ কিছু মনে হয় বা বিশেষ কিছু অভিজ্ঞতা তোমার আছে, যদি একটু আমাদের বল। কারণ আমরা তো সবকিছুই এই বাচিক শিল্পের প্রসারের জন্য কাজ করছি, বা আবৃত্তি ব্যান্ডও তারই একটা অঙ্গ। সেই দিক থেকে তোমার অভিজ্ঞতা যদি আমরা শুনে নিতে পারি। শাশ্বতী। একেবারেই তাই। প্রথমত বলি যে দেখো, কবিতা ছিল বলেই বোধহয় আজকে আমি তোমাদের কাছে। শুধু কবিতার জন্য যে কজন মানুষ আমাকে চেনে, আমার নামে চেনে, শুধু কবিতার জন্য। কবিতা বলতেই ভালোবাসি। যদিও আমার মাঝে মাঝে তুমি যেটা বললে যে অন্যান্য অনেক কাজ করি, হ্যাঁ, সঞ্চালনা আমাকে করতে হয়, এবং হয়তো আমি মঞ্চ নাটকও করেছি, কিছু কিছু নাটক করেছি, কয়েকটি নাটক করেছি একটি দলে, কিন্তু এককভাবে আবৃত্তিও করেছি আমি। এককভাবে আবৃত্তি করতে গিয়ে আমাদের এই রাজ্যে বা ভিন রাজ্যে গিয়ে যে সাড়া পেয়েছি, বা তার থেকে বেশি বাংলাদেশে গিয়ে সাড়া পেয়েছি, কিন্তু সব থেকে বেশি উত্তেজনা আমি বোধ করেছি আমার মেয়েদেরকে যখন নিয়ে আমি দলগতভাবে মঞ্চে দাঁড়িয়েছি। এটা সত্য কথা। এটা একটা হতে পারে, তোমরা বলতেই পারো, তোমাদের এটা মানে সবাই বলেও, যেহেতু এক ঝাঁক মেয়ে মঞ্চে তারা সুসজ্জিত ভাবে দাঁড়িয়ে
একসঙ্গে উচ্চারণ করে যখন কিছু, তখন সেটা সত্যি খুব সুন্দর হয়ে যায়। আর সে যদি কবিতা হয় সে তো সুন্দর হবেই, সে তো সুন্দর হবেই। কোথাও একটা আমার ব্যান্ড, আমরা হয়তো একটু ভালো কাজ করছি, তাই মানুষের কাছ থেকে আমরা কিন্তু সাড়া পাই। আমার মনে আছে তো, গত সেপ্টেম্বর মানে এই লকডাউনের যে সেপ্টেম্বর গেল, এটা নয়, তার আগের যে সেপ্টেম্বরটা, হ্যাঁ, তার আগের যে 2019-এ আমরা একেবারে ঢাক ঢোল পিটিয়ে বলতে পারো, আমরা বেশ কয়েকটি ব্যান্ড শিশির মঞ্চে অনুষ্ঠান করেছিলাম, বেশ কয়েকটি ব্যান্ড। সেই সময় তুমি এসেছিলে, তো তুমি ভালো বলতে পারবে যে আমরা কেমন করেছিলাম, কারণ তুমি একেবারে সামনে থেকে বসে দেখেছো। আমরা খুব একটা কি বলবো, আমাদের কাছে একটা উদ্দেশ্য ছিল, আমাদেরকে ব্যান্ড হিসেবে দাঁড়াতে হবে। কবিতা তো আমরা এককভাবে বলি, একটা কবিতার সঙ্গে যন্ত্রানুষঙ্গ, আবহ এ সমস্ত নিলে পরেই আগে একটা রে রে উঠতো, তোমরা জানো, সেটা এখন অনেকটা সীমিত। সেখান থেকে ভেঙে আবার ব্যান্ড একসঙ্গে দাঁড়িয়ে সকলে মিলে কাজ করা, এটা একটা, তো আবার একটা বেশ রে রে উঠেছিল যে ব্যান্ড আবার কি করে কি হবে, কবিতার ব্যান্ড কি করে হয়, তারা কি করবে মঞ্চে দাঁড়িয়ে, এ সমস্ত অনেক প্রশ্ন উঠেছিল। তা আমরা চেষ্টা করেছিলাম, সকলেই মোটামুটি আমরা সকলের কাছে বোধহয় সেদিন পৌঁছতেও পেরেছিলাম, এবং এটা একটা সমালোচনার জায়গায় পৌঁছেছিল। যেটা সব থেকে বড় কথা, যেটা নন্দনদা বলছিল, রণবীরদার কথা। রণবীরদা আমার ব্যান্ডের অনেকে ফোন করেছিল, আমি সেটা আর আলাদা করে বলছি না। ওদিন দাঁড়িয়েও ওখানে অনেকে প্রশংসা করেছে, যেটা তুমি বলছিলে যে প্রশংসা পেলে আমাদের কত ভালো লাগে। সে যদি একজনও এসে অন্তর থেকে প্রশংসা করে আমাদের কোনো একটা কাজের পরে, কারণ আমরা তো ওইটুকুর জন্যই ছুটে যাই, এটা তোমরা স্বীকার করবে, আমরা শিল্পীরা কিন্তু ওটার জন্যই ছুটে যাই। যদি একটা মঞ্চ করে নামার পরে একজনও এসে অন্তর থেকে প্রশংসা করে, সেটা আমরা বুঝতে পারি, তখন কিন্তু সেটা আমাদের ভালো লাগে। আর একটা অনুষ্ঠানের পরে যখন অনেকে শাবাশি দেন এবং এগিয়ে যাওয়ার কথা বলেন, সেটা কিন্তু আমাদের কাছে আরো প্রাপ্তি। রণবীরদা কিন্তু উচ্চ প্রশংসা করেছিল এবং তিনি পোস্টও দিয়েছিলেন, আমাদের ব্যান্ডের হয়ে একটা পোস্ট দিয়েছিলেন, যেটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি নিশ্চয়ই। একেবারে এই ফাঁকে বলে রাখি, আমার ব্যান্ডের কিছু কবিতা বেশ অনেকের মুখে মুখে ঘোরে, তার মধ্যে ভোকারটা আছে, ঝিকঝিক আছে, পটার কেন আছে। পটার কেন কবিতাটা পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের কবিতা, কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের। আমি কিন্তু কবিকে চিনতাম না, কবির সাথে আমার কোনো পরিচয় ছিল না। একটি পত্রিকায় লেখাটি আমি পেয়েছিলাম, পেয়ে আমার মনে হয়েছিল এই কবিতাটা নিয়ে কাজ করা যেতে পারে। আমি একটা সুরে কাজ করেছিলাম, অলোকদার সেটা মনে আছে কিনা আমি জানি না, একটা সুন্দরভাবে একটা ওই পটার কেন কবিতাটা আমি উপস্থাপন করেছিলাম আমার দল নিয়ে। অদ্ভুত ভাবে বেশ কয়েক মাস আগে হঠাৎ একদিন সকালবেলা আমার কাছে একটা ফোন এলো। ফোনটা আমি নেবার পরে আমাকে বলছে যে আমি পার্থজিৎ গঙ্গোপাধ্যায় বলছি। আমি তো বুঝতেই পারিনি প্রথমে। আমি বলছি কে বলছেন? বলছেন যে আমি কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। পার্থজিৎদা যদি দেখেন তাহলে উনি এটা জানবেন, মনে পড়বে না। আমি কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায় বলছি। পার্থজিৎদা এত প্রশংসা করেছিলেন যে আমার এই কবিতাটা নিয়ে যে এভাবে কাজ হতে পারে আমি ভাবতেও পারিনি। আমি ইউটিউবে আমি একটা অন্য কিছু সার্চ করতে গিয়ে হঠাৎ দেখছি আমার নাম লেখা একটা কবিতা পোস্ট করা, আলেখ্য ব্যান্ডের। আমি খুলে শুনলাম, আমার ভীষণ ভালো লেগেছে। এইটা হচ্ছে বড় প্রাপ্তি, যে কবি পেয়ে তিনি নিজে ফোন করছেন, তিনি প্রশংসা করছেন এবং দীর্ঘ সময় ধরে সেটা নিয়ে আলোচনা করছেন। এটা আমার কাছে বড় প্রাপ্তি। এতগুলো বছর ধরে কবিতা নিয়ে কাজ করছি, এতগুলো ভার্সেটাইল ভাবে কাজ করছি, নাটক করছি, শ্রুতি নাটক করছি, আবৃত্তি করছি, মঞ্চ সঞ্চালনা করছি, এবং আমার ব্যান্ড অনেক রকম প্রশংসা পাচ্ছি, কিন্তু কিছু কিছু প্রশংসা সত্যি বলছি মনে দাগ কেটে থাকে। তার মধ্যে কিন্তু এটা আমার কাছে একটা এর মধ্যে পর্দায় একটা মন্তব্য আমি নিয়ে এসেছি, চন্দন জানাচ্ছে। চন্দন বলছে, শাশ্বতী শ্রুতি নাটক এবং মঞ্চ নাটকের কথা হোক, জ্ঞানদা নন্দিনী ও মালিনী।
আর সম্রাট দা, আমি একসঙ্গে বলে নিই, সম্রাট দা জানাচ্ছেন যে হ্যাঁ, আমি, চন্দ্রমৌলি, সুমন্ত্র আমরাও ছিলাম সেদিনের সেই অনুষ্ঠানে। হ্যাঁ, আমি জানি চন্দন যেটা জানাচ্ছে সেই সম্পর্কে তুমি একটু জানাও, আমাদের অবহিত করো। এটা চন্দনদা পুরো আমার শ্রুতি নাটকের কথাটা তো চন্দনদা বলেছে, এটা চন্দনদা নিজে আমার গুরু। আমি কখনো শ্রুতি নাটক করব এই কথাটা কিন্তু আমি কোনোদিন ভাবিনি। আমাকে সাহস জুগিয়েছিল কিন্তু চন্দনদা। কোনো এক সময় একটা অনুষ্ঠানের জন্য কথা হচ্ছিল, চন্দনদা বলল শ্রুতি নাটক করা যেতে পারে, এবং আমি বললাম শ্রুতি নাটক আমার বোধহয় হবে না। তখন বললো না, তোমার গলায় নাটকটা আছে, একদম যে নেই তা নয়, ঘষা মাজা করলে কিন্তু সেটা হবে, তুমি একদম ঘাবড়ে যেও না, আমি তোমাকে বলে দেবো কোথায় কিভাবে করবে। এবং চন্দনদা সত্যি শ্রুতি নাটকের যদি আমার কেউ গুরু থেকে থাকে সেটা কিন্তু চন্দনদা। আমি তার জন্য চন্দনদাকেই প্রণাম জানাবো, চন্দনদাকেই প্রণাম জানাবো। চন্দন স্বাভাবিকভাবেই, চন্দন তো আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ, শ্রুতি অঙ্গনের প্রতিটি অনুষ্ঠানই চন্দন দেখে এই মুহূর্তে স্বাভাবিকভাবে, এবং এখানে অনুষ্ঠানও করে গেছে চন্দন, মাতিয়ে দিয়ে গেছে যে অনুষ্ঠানে চন্দন ছিল। একেবারে চন্দনদা যে অনুষ্ঠানে থাকবে সেটা মেতেই যাবে, এত সাবলীল ভাবে সকলকে নিয়ে কথা বলে যে সেটা সকলে ভীষণ উপভোগ করে। চন্দনদা মানুষটাই তাই। আর চন্দনদা যে দুটো চরিত্রের কথা বললো, নাটকের চরিত্র, আমি মূলত জ্ঞানদানন্দিনীর কথা বলবো। ঠাকুর বাড়ির সেই বউ যিনি প্রথম, এই যে আমরা যে মেয়েরা এই কুচি দিয়ে শাড়ি পরি, তোমরা নিশ্চয়ই সকলে জানো, জ্ঞানদানন্দিনী রবি ঠাকুরের বৌদি ছিলেন। আমি সেই খুব শিক্ষিত, একটু বেশ জাদ্রেল মহিলা ছিলেন, যিনি রীতিমতো কাদম্বরী দেবীর উপরে রীতিমতো তিনি মানে টর্চার করেছেন, আমরা যেটুকু জানি আর কি সেটুকুর থেকেই বলছি। আর আমার সেই অভিনয়টাই ছিল একজন জাদ্রেল, বেশ শিক্ষিত সেই সময়কার সেরকম, সেটা আমি করেছিলাম। যদিও চন্দনদা প্রতিটা নাটক আমার দেখার পরে আমাকে ফোন করে ক্রিটিসাইজ করেছে এবং আমাকে বলেছে তোমার এখানটা তুমি আরেকটু এভাবে বললে ভালো হয়, তোমার এখানটা একদম ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ। চন্দনদা কিন্তু খুব ভালো সমালোচক, আমি জানি না, হ্যাঁ ভীষণ ভালো গাইড করেন, আমাকে তো করেন, সবসময় করেছেন, এটা কিন্তু চন্দনদা করেছে। এই হচ্ছে বিষয়। আর এই দুটো চরিত্রের কথা চন্দনদা তুলে ধরেছে। আমরা শুনলাম স্বাভাবিকভাবে, তোমার শ্রুতি নাটক তো মঞ্চে আমরাই শুনেছি, এবং সেই অর্থে তুমি সত্যি প্রকৃত অর্থেই বাচিক শিল্পী, কারণ বিভিন্ন শাখায় তুমি কাজ করার চেষ্টা করছো এবং সেগুলো ফলপ্রসূও হচ্ছে। তো এই পর্বে আমরা তোমার কাছে তাহলে এবারে কবিতায় আসি। অনেকক্ষণ আমরা কথা বললাম, এবারে শুনি কবিতা। হ্যাঁ, কথা বলে অনেক সময় চলে যাবে, এগুলো দরকার, এগুলো নিশ্চয়ই, এগুলো তো জানা দরকার এবং শ্রোতারা উপভোগও করেন। এই আলাপচারিতা এগুলো তো থাকবেই, আড্ডা তো, আমরা তো আড্ডা মারতে আসি, কবিতাও চলবে, আড্ডাও চলবে, কথাবার্তাও চলবে। হ্যাঁ, চলে আসি তোমার কবিতায়, কি শোনাচ্ছ তুমি? এই লকডাউনে অদিতি বসু রায় একটা কবিতা লিখেছিলেন। কবিতাটা আমাকে আমার মনে বেশ নাড়া দিয়েছে। আমি সেই কবিতাটা পড়ি। এই সময়ের, একেবারে এই সময়ের কবিতা, লকডাউনের পরেই পরিযায়ী শ্রমিকদের যে অবস্থা হয়েছিল তার উপরে অনেক একটু কিছুটা আলোকপাত করেছেন উনি এই লেখাটায়। কবিতাটার নাম হচ্ছে ভারতবর্ষ, লকডাউন 3। শাবনাম বানু ছেলে কোলে হাঁটছিল। শাবনাম বানু বোরখা পরেনি পথে। শাবনাম বানু সুটকেস নিয়ে একা। শাবনাম বানু ঘুমায়নি বহু রাতে। শাবনাম বানু হেঁটে চলেছিল শুধু। শাবনাম বানু হেঁটে চলেছিল শুধু। ব্যাগে ছিল তার 15টি টাকা মোটে। 1.5 বছরের ছেলে দুধ চায় বলে শাবনাম বানু দ্রুত, আরো দ্রুত ছোটে। বাড়ির কথায় মনে পড়ে ছোট কুয়ো, উঠোনে তাদের ছায়া মহানিম গাছ। শাবনাম বানু চোখ মুছে নিয়ে ভাবে নিকাহ রাতের মেহেন্দি ফুলো সাজ। এখন হয় না শকুন উঠছে কত, 25 পা যৌবনবতী মেয়ে
মিয়াজান তার রায় বেরেলির থেকে রওনা দিয়েছে দল বেঁধে খালি পায়ে। তারা মায়ে পয়ে দিল্লিতে ছিল আগে, উনুন জ্বলে না, শেষমেশ ঘর ছাড়া। শবনম বানু হেঁটে বাড়ি যাবে বলে মার্চের শেষে পথে নেমে দিশেহারা। শবনম নাকি এখনো হাঁটছে একা, ছেলে খুব কাঁদে, বাপজান বলে ডাকে। শবনম নাকি আলপনা, ওর নাম মাসনাদ যেন খবর রাখেনি তাকে। তার চেয়ে এসো এই ভেবে ভালো থাকি। শবনম বানু ছেলে কোলে বাড়ি ফেরে, ভাত বসিয়েছে, কাপড় মেলেছে ছাতে। ফোন এসেছিল, মিয়াজান তার আসছে দুদিন বাদে। একটা সুখবরের বার্তা শেষে দিয়েছেন কবি। এতটা কষ্ট যেন এটা না হয়ে শবনম বাড়িতে আছে, রান্না করছে, তার মিয়াজান বাড়িতেই ফিরবে, তারা বাড়িতে আছে, তারা পথে পথে দিশাহারা নয়, তাদের কোনো কষ্ট নেই, এই বার্তাটাই শেষে পৌঁছতে চেয়েছেন। মানে এটাই অ্যাকচুয়াল আমাদের চাওয়া বোধহয়। হ্যাঁ, ফেসবুকে এই কবিতা আমিও দেখেছি, খুব ভালো, সুন্দরভাবে তুমি নিয়ে এলে কবিতাটিকে, সবাই নিশ্চয়ই উপভোগ করেছে, শুনেছে, ভালো লেগেছে। আসলে এই রূঢ় বাস্তব সেই সময় আমরা যা দেখেছি, গা শিউরে ওঠে। হ্যাঁ, চলে আসি দেবনিষ্ঠার কাছে। দেবনিষ্ঠা অনেকক্ষণ ধরে শুনছে। হ্যাঁ দেবনিষ্ঠা, তোমার কাছেও আমরা এই সময়ের কবিতা শুনবো, তবে তোমার শহর কল্যাণীতে একটু আগে কেশবদা জানাচ্ছিলেন দেবনিষ্ঠা আমার শহর কল্যাণী এবং তিলোত্তমা কলকাতা নিয়ে কিছু বলুক। কেশবদা বলেছিলেন। হ্যাঁ, তোমার সেই কলকাতা এবং কল্যাণী আসবে, সেই সঙ্গে তোমার আবৃত্তি জীবনের কিছু অভিজ্ঞতা আমরা শুনে নিয়ে তারপর তোমার কবিতায় আসবো। দেবনিষ্ঠা বলো। বেশ, বলি তাহলে। যখন এই লকডাউনটা ঘোষণা হলো মার্চ মাসে, তখন আমি ভাবছিলাম যে কিভাবে সময় কাটাবো। একদমই ভালো লাগছিল না মন থেকে, কারণ এত কাজ থাকে আর লকডাউনের মধ্যে তখন পুরো বাড়িতে বন্দি। তাই ভাবতে ভাবতে মনে হলো দু কলম লিখেই ফেলি। তাই কল্যাণীকে নিয়ে, তখন কল্যাণীর যে পরিস্থিতি, সব বন্ধ, রাস্তায় কোনো মানুষজন নেই, সব খাঁ খাঁ করছে, সেই নিয়ে আমি কবিতা লিখেও ফেললাম এবং সেটাকে ভিডিও করে এডিট করে ফেসবুকে দিয়ে দিলাম এবং প্রচুর মানুষের প্রশংসা পেয়েছি। এবার যখন আমি প্রথমে কল্যাণী নিয়ে কাজ করলাম, এত প্রশংসা পেলাম, তখন অনেকেরই অনুরোধ এলো যে এরপরে আরো যেন আমি কিছু লিখি বা কাজ করি, তাদের ভালো লাগছে। তাই তাদের অনুপ্রেরণাতেই তখন মনে হলো যে আমাদের মহানগর কলকাতা, তাকে কি করে বাদ দিই। এই পরিস্থিতি তো সেখানেও আমি যেতে পারছি না, তাহলে সেই ছবিটাকেই না হয় আমি কলমের মাধ্যম দিয়ে তুলে ধরি। তাই একই রকম ভাবে মহানগর নিয়েও কাজ করলাম, সেটিও ভীষণভাবে সাড়া পড়লো, খুবই প্রশংসিত হলো। তো কবি কেশব রঞ্জন মনে হয় এই কথাটাই বলতে চেয়েছেন, সেটাই আজকে শেয়ার করলাম। মঞ্চে আবৃত্তি নিয়ে তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে, মঞ্চে বা এই ধরনের কোনো অভিজ্ঞতা ছোট্ট করে যদি কিছু বলো। অভিজ্ঞতা তো প্রতিটি মুহূর্তেই হয়, মঞ্চে তো হয়, যেরকম আপনারা বলছিলেন সেরকমই এরকম আমার সাথেও ঘটেছে যে অনুষ্ঠান করে নেমে আসার পর অপরিচিত একটি মুখ এসে যখন এমনও হয়েছে যে কেঁদে ফেলেছে, তো আমি বুঝতে পারছি না যে কেন কাঁদছেন, কিছুই বলতে পারছেন না। তখন মানে অনেকক্ষণ পর যে আমি কেন কাঁদছেন, কিছু হয়েছে, তারপর একটু ধাতস্থ হওয়ার পর উনি বললেন যে তোমার কবিতা চোখে জল এনে দিয়েছে। তাহলে সেটা মনে হয় আমার কাছে পরম পাওয়া, যে কবিতা পেরেছে তার মনকে ছুতে। কবিতা তো আসলে জীবনেরই কথা বলে, তো এরকম হয়েছে। তাছাড়া আরেকটা মজার কথা বলি, যেরকম এই যে অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাব, সেটা তো কখনো ভাবতেই পারিনি। তো এইভাবে করে যে আমরা জুড়ে জুড়ে আছি, স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে, ভার্চুয়াল মাধ্যমে আমরা অনুষ্ঠান করছি, এবং এখানেও একটা অভিজ্ঞতা কিন্তু আমরা সঞ্চয় করছি। যেরকম আজ আপনি যেটা বললেন যে আপনি হঠাৎ করে বেরিয়ে গেলেন,
তো এখান থেকে এরকম কখনো কিন্তু হয়নি, আজকেই কিন্তু ঘটনাটা ঘটলো। আবার আমিও কিন্তু কখনো ভাবিনি যে আপনাদের সাথে এইভাবে ভার্চুয়ালি আমার পরিচয় হবে, আমরা একভাবে একসাথে অনুষ্ঠান করতে পারবো। তো এখান থেকেও আমি কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করলাম। চলো তোমার কবিতা শোনো, এটাই আর কি কি। কবিতা শোনাচ্ছ তুমি এই পর্বে? হ্যাঁ, যেহেতু এই সময়ের উপযোগী কবিতা এই পর্বে নির্বাচন করা হয়েছে, তো সেই কারণে এখনকার এই পরিস্থিতি নিয়ে সংবাদপত্রে একটি প্রকাশিত ঘটনাকে নিয়ে কবির কলমে আমি উষাঙ্গিনী। সেদিনও ছিল চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশে আকাশে, সকাল বিকাল সন্ধে আলোয় শিশুরা খেলছিল, জ্যোৎস্নায় ভরেছিল নিকোনো উঠান, পূব পশ্চিম উত্তর দক্ষিণ। মসজিদের আজানে পাখিরা খেলছিল, মন্দিরের শাঁখ কাঁসর ঘণ্টা উলুধ্বনি। গির্জায় বসেছিল উপাসনা, হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ। রাস্তায় দাঁড়িয়ে মেয়েটি চিৎকার করলো, পরনের সাদা শাড়ি, নীল পাড়। ভেসে উঠল, বাঁচাও বাঁচাও। উঁচু নিচু দুপাশের সার বাড়ি একে অপরকে উঁকি মারছে। ঘরের জানালা দিয়ে বেরিয়ে আসছে নাইট ল্যাম্পের লাল নীল সবুজ আলো। মাথায় ফেট্টি বাঁধা দুজন যুবক একসঙ্গে কালো কাপড়ে মুখ ঢেকে মেয়েটিকে ধরল চেপে, ফুঁড়ে ফুঁড়ে ঢুকে গেল শরীরে। নীরব ল্যাম্পপোস্টের আলো। ট্রাফিক পুলিশ ভয় থরথর। কাকুতি মিনতি করলো মেয়েটি, চিৎকার করলো, বলল বাঁচাও বাঁচাও। ভারতবর্ষ আমার মাতৃভূমি। বুক চিতিয়ে রুখে দাঁড়ালো মেয়েটি। ওরা দেখছে মেয়েটির মুখ জলজল করছে, গোটা শরীরে দেখছে আগুন। বলল মেয়েটি, আমি উষাঙ্গিনী, আমি প্রস্তুত। মুষ্টিবদ্ধ হাত অন্য রূপ ধরল। আমার চোখে ভারতবর্ষ, রবীন্দ্রনাথ, নজরুল, স্বামী বিবেকানন্দ, শহীদ ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, সূর্য সেন। সারা শরীর জুড়ে চোখের জল। নীল পাড় সাদা কাপড়ে রক্তের দাগ। দেওয়ালে ঝুলছে ভারতবর্ষের মানচিত্র। মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা। ভারতবর্ষ আমার মাতৃভূমি, আমি উষাঙ্গিনী। আমি যে কথাগুলি উচ্চারণ করলাম তার লেখক হলেন কেশব রঞ্জন। ও আচ্ছা, বাহ, দারুণ কবিতা, খুব সুন্দর, খুব সুন্দর কবিতা শোনালে। স্বাভাবিকভাবেই এই সময়কে ঘিরে যে কবিতা, তিনটি কবিতা আমরা শুনলাম, স্বাভাবিকভাবেই আমাদের মন ছুঁয়ে গেল। কারণ আমরা তো কবিতার মধ্যে দিয়ে সময়কেই নিয়ে আসি, এবং সেই অভিজ্ঞতা যদি আমরা দর্শকদের মধ্যে সঞ্চারিত করতে পারি সেটা নিশ্চয়ই আমাদের একটা বিরাট পাওনা, এবং আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেও পড়ে সেটা। দেখতে দেখতে আমরা বেশ খানিকক্ষণ সময় এগিয়ে এসেছি, প্রায় 1 ঘন্টা 23 মিনিট, প্রায় 1.5 ঘন্টার মতন আমরা অনুষ্ঠান চালাচ্ছি। অনেক প্রসঙ্গেই আমাদের মধ্যে এসছে, আরো কিছুক্ষণ আমরা চলবো। এর মধ্যে আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, আমি মন্তব্যগুলো তো সমানে নিয়ে আসছি, আমাদের মধ্যে যারা উপস্থিত হয়ে আমাদের উৎসাহ দিচ্ছেন, আমাদের পরিচিত যে কজন মুখ আমি দেখতে পাচ্ছি, স্বপ্না দে আমাদের মধ্যে ছিলেন, বিমল কোনার আছেন আমাদের মধ্যে। বিমল কোনার, তোমাকে পেয়ে আমরা সত্যি আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, পৃথ্বীনাথ বোস আছে, আমার বিশিষ্ট বন্ধু, এবং আমি যে কেদারনাথের অভিজ্ঞতার কথা বলছিলাম, পৃথ্বীনাথ আমার সঙ্গী ছিল। বলা যেতে পারে পৃথ্বীনাথের নেতৃত্বেই আমরা সেই কেদার অভিযান করেছিলাম, সেই 4টি ধাম। তো ও স্বাভাবিকভাবে আজকে আমাদের মধ্যে আছে, খুব ভালো লাগছে। আমাদের মধ্যে আছে শ্রুতি অঙ্গনের সদস্য সুদীপা বন্দ্যোপাধ্যায়, জুঁই দে আমাদের মধ্যে আছে, সোমা ঘোষ আছেন, স্নিগ্ধাদি আছেন আমাদের মধ্যে, স্নিগ্ধা ঘোষ আছেন, স্বপন দত্ত, এবং দুর্গাপুর শ্রুতি রঙ্গমণির বন্ধুরা আমাদের মধ্যে আছেন আজকে। প্রথমেই পেলাম মনে হচ্ছে, আপনাদের আমাদের সঙ্গে পেয়ে খুবই ভালো লাগছে। সম্রাটদা আছেন, সম্রাটদা অনেকগুলো মন্তব্য করেছেন, এর মধ্যে আছেন মৃণাল রায়, বহরমপুর থেকে মৃণাল দা আছেন, অমিত বন্দ্যোপাধ্যায় আছেন,
এবং আরো অনেকেই আমাদের মধ্যে আছেন, তাদের আমরা পেয়ে সত্যি ধন্য, খুব ভালো লাগছে। প্রায় 50-এর কাছাকাছি এখনো পর্যন্ত লোক আছেন, মাঝখানে মানুষ আছেন, আরো অনেকে বেড়েছিল। আমি আবার বোধহয় নন্দনদাকে আমরা হারিয়ে ফেললাম। হ্যাঁ, একটু সমস্যায় যে আমরা ভুগছি না তা নয়, বিভিন্ন ধরনের সমস্যা আসছে। হ্যাঁ, নন্দনদা এই মুহূর্তে আমাদের মধ্যে একটু এর সমস্যায় পড়েছেন, আন্তর্জালের সমস্যায় পড়েছেন। খুব শিগগিরই নন্দনদা ফিরে আসবেন আশা করছি। আমি বরং তার মধ্যে একটি কবিতা, এই সময়ের কবিতা শুনতে শুনতে, এবং আজকে যে শিল্প ধর্মঘট হলো, নিশ্চয়ই এটা রাজনীতির মঞ্চ নয়, রাজনীতির কথা নিশ্চয়ই আমরা এখানে বলবো না, কিন্তু সাধারণ মানুষের কথা তো আমরা বলবোই। যে দুর্দশার মধ্যে মানুষ কাটাচ্ছে এবং যে ধরনের ঘটনা ঘটছে, সাধারণ মানুষ ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে, সেই অবস্থা থেকে এবং তোমাদের কথা শুনতে শুনতে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতার কথা আমার মনে পড়ে গেল। সেটা হচ্ছে স্মৃতির শহর কাব্যগ্রন্থের 15 নম্বর কবিতা। সেই কবিতাটি এই মুহূর্তে আমার উচ্চারণ করতে ভীষণ ইচ্ছে করছে। একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শুব, আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই, আমার অনাহার একঘেয়েমির মতন ঠিক ঠিক করে জ্বলছে, আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো আমরা বাসি রুটি চাই না, 5 নয়া চাই না, আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও, আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে, আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্য শোক সভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে, আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে। আমার নামে তোমরা কেন নাম রাখনি শহরের রাস্তার? তবে এসব রাস্তা কাদের নামে? তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয়ে সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানেরা থাকে উপবাসী। তোমাদের লজ্জা করে না? আমি আসছি, আমি আসছি, আমি আসছি। শোনালাম সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির শহর কাব্যগ্রন্থের 15 নম্বর কবিতা। নন্দনদা বোধহয় আমাদের মধ্যে আবার এসে গেছেন, যদি নন্দনদার কাছেই আমাদের আসার কথা। হ্যাঁ, নন্দনদাকে আমরা পেয়ে গেছি। নন্দনদা, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আমরা 2 ঘন্টা 1 ঘন্টা 28 মিনিট মতন, 1.5 ঘন্টা আমরা অতিক্রম করেছি, আরো 8 ঘন্টা আমরা আছি। তো আমরা নন্দনদা শুনতে পাচ্ছ? নন্দনদা শুনতে পাচ্ছ? না, নন্দনদা মনে হচ্ছে নন্দনদা এই মুহূর্তে শুনতে পাচ্ছে না। তো ঠিক আছে, আমরা চলে আসি শাশ্বতীর কাছে। শাশ্বতী, তোমার কাছে আমরা কি শুনছি এবারে? কি কবিতা শুনবো তোমার কাছে? নন্দনদা ততক্ষণে ফিরে আসুন, তারপরে নন্দনদার কাছে যাব। নন্দনদা কিন্তু মাঝে মাঝেই নড়াচড়া করছেন। হ্যাঁ, ঠিক আছে, নন্দনদা আবার একটু সুস্থির হয়নি, তুমি তোমার নিবেদনে এসো, তারপর আমরা আসবো আবার নন্দনদার কাছে। গতকাল 2 বিখ্যাত কবির জন্মদিন চলে গেল, শক্তি চট্টোপাধ্যায় এবং অমিতাভ দাশগুপ্ত। যদিও শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নন্দনদা একটি শুনিয়েছে, তাহলে আমি বরং একটা অমিতাভ দাশগুপ্তের কবিতা শোনাই। স্বদেশ, যা চলছে তা সবসময় চলে, এর থেকে বোধহয় আমাদের কোনো নিস্তার নেই। যতই ধর্মঘট হোক, আন্দোলন হোক, প্রতিবাদ হোক, যাই হোক না কেন, যা চলছে তা যেন চলবে, এর কোনো অবসান হবে না।
কবির লেখায় স্বদেশ, টুটি ছেড়ে কিছু রক্ত ঢেলেছি করবীর মূলে, ভুল হয়েছিল, ছুটে চলে গেছি পাহাড়তলির নীল স্কুলে, ভুল হয়েছিল, মেঘ একটানে কালো টুপি খুলে, হঠাৎ যেখানে অবাধ ঝর্ণা, ধর্মঘটের মতো বোল্ডারে আছাড়ি পিছাড়ি খ্যাপাটে জোয়ার, স্যাংচুয়ারির সবুজ বহনে হাতির খেদায় অনিদ্র রাত, এমুড়ো ওমুড়ো উত্তর থেকে দক্ষিণে ফেরা, ভুল হয়েছিল, ভিখারি বালক স্বপ্নে পেয়েছে এক থালা জুই, তারই তো স্বপ্নে মায়ের বুকের দুধের মতন ফিনিকে ফিনিকে ধানের বন্যা, তিনখানা ইটে পাতা উনুনের আঁচে ফুটপাতে গাওছুট বুড়ি, স্বপ্নে দেখেছে দেশের ভিটে লোক ঝমঝম ভরা সংসার, শহুরে রক্ত কার্বাইডের জ্বালায় ক্ষিপ্ত হাড়ে যৌবন, এই সব কিছু মিলিয়ে আমার স্বদেশ, আমার রক্ত মাংস, ভালোবেসে বেসে চোখ চলে যায়, ভালোবাসা সে কি ভুল হয়েছিল? বাহ, দারুণ দারুণ, খুব ভালো লাগলো, সুন্দর। আমরা বরং চলে আসি আবার দেবনিষ্ঠার কাছে। দেবনিষ্ঠা, হ্যাঁ, তোমার কাছে আবার আসছি, তুমি আমাদের কি কবিতা শোনাচ্ছ? হ্যাঁ, দেবনিষ্ঠা শুনতে পাচ্ছ? দেবনিষ্ঠা, না, দেবনিষ্ঠা মিউট করা আছে, আনমিউট করো। হ্যাঁ, করেছি, আনমিউট করেছি, তখন হয়নি। আচ্ছা, হ্যাঁ, ঠিক। আমি এখন যে কবিতাটি বলবো ছোটদের খুব ভালো লাগবে, আর আমার বিশ্বাস ছোটদের যখন ভালো লাগবে তো বড়দের তো ভালো লাগতে বাধ্য। আমি বলবো ঝিকঝিক ঝিকঝিক, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ, ঠিক 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 ঠিক, আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরেক স্টেশন, ঝিক 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 ঝিক, ভারী চা খাওয়ার সুখ আকাশে তো নেই, তার স্বাদ মেলে শুধু রেলগাড়িতে, ঝিক 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 ঝিক, এক পা হাঁটুতে তুলে আরেক পায়ের চুমুক লাগাবো ভাঁড়ে গরম চায়ের, ছিক 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 ছিক, কত লোক মাঠঘাট কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপুরের সারি, ঠিক 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 ঠিক, 7টা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালই চলে যাব শিমুল তলায়, ছিক 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 ছিক, রোগা নদী শালবন লাল মাটি আর উটের কুঁজের মতো ছোট্ট পাহাড়, ঠিক 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 ঠিক, সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর, ছিক 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 ছিক, ছিক 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 ছিক, ছিক 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 ছিক। বাহ, দারুণ দারুণ, ভীষণ মানে পরিচিত কবিতা, কিন্তু সবসময় এই কবিতা শুনতে ভালো লাগে এবং এই কবিতাগুলো পরিবেশ অন্যরকম করে দেয়। তোমার কাছে আরেকটা বরণ কবিতা শুনি, আরেকটা কি কবিতা শোনাচ্ছ? আরেকটা ছড়াও হতে পারে বা যে কোনো, এবং তারপরে শাশ্বতীর কাছে যাব। শাশ্বতী, একটা ব্যান্ডের, যদি ব্যান্ডের যে পারফরমেন্স গুলো হয় সেই ধরনের কোন কবিতা যদি একটা শোনা যায় খুব ভালো লাগে। হ্যাঁ, সেটা কি সম্ভব? সেটা আজকে ব্যান্ডের কবিতা না সম্ভব ওভাবে বলবো না, কারণ দেখো ব্যান্ডের কবিতা বলতে গেলে যে সরঞ্জামগুলো আমাদের সঙ্গে লাগে, বিশেষ করে আমার মেয়েদের লাগে, একটা অন্যরকম একটা মানে প্রস্তুতি লাগে, একা বললে ঘরে বসে সেটা হয় না, সেই মজাটা পাওয়া যায় না, সেই মজাটা হয় না। ঠিক আছে, ঠিক আছে, আমরা দেবনিষ্ঠার কাছে শুনে নিয়ে তারপর আবার তোমার কাছে আসছি। নন্দনদা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু একটু সমস্যার মধ্যে আছেন,
কিছুতেই ঠিক মতন আসতে পারছেন না। এটা আমাদের শেষ মুহূর্তে নন্দনদাকে না পেলে একটা অপ্রাপ্তি আমাদের মধ্যে থেকে যাবে। যাই হোক, ঠিক আছে, আমরা চেষ্টা চালাই। দেবনিষ্ঠা, আরেকটি কবিতা শুনি তোমার কাছে। আমি শোনাই তাহলে। অমিতাভ দাশগুপ্তের যেহেতু গতকাল জন্মদিন ছিল, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার লেখা কবিতা ভারতবর্ষ শোনায়। বেশ বেশ। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম। প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাও দাও করে জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ। বৃষ্টি আসবে, ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আরেকটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওডিসির ছন্দে, ভরতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারাই ফেটে পড়া মেহফিলের রাতে তোমার ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। বাহ, বেশ, খুব ভালো। অত্যন্ত পরিচিত কবিতা, কিন্তু তোমার নিবেদনে একটা অন্য মাত্রা পেল, উপভোগ করলাম আমরা। এর মধ্যে আমাদের বেশ কিছু মানুষকে আমরা পেয়েছি, যাদের পেয়ে আমাদের সত্যি আমরা অত্যন্ত উৎসাহিত, আমাদের ভীষণ ভালো লাগছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বনানী মুখার্জি, শ্রুতি নাটকের আমরা জননী বলি। বনানীদিকে মাঝে মাঝেই আমরা পাচ্ছি, আজকেও বনানীদি আমাদের মধ্যে আছেন। বনানীদি, আপনাকে আমাদের প্রণাম জানাচ্ছি, আমাদের সবার পক্ষ থেকে আমাদের প্রণাম জানাচ্ছি। আপনি ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের মধ্যে আছেন টরেন্টো থেকে কল্যাণ চক্রবর্তী, উনিও অত্যন্ত উৎসাহী। আমাদের বিভিন্ন প্রত্যেক দিনের অনুষ্ঠানেই প্রায় ওনাকে পাই আমরা। কল্যাণ বাবু, আপনাকেও আমরা আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ভালো থাকুন, এভাবেই আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের মধ্যে আছেন আমাদের বন্ধু অলোক রায় ঘটক। অলোক রায় ঘটক বলছেন বেশ বেশ, চলুক চলুক। অলোক গতদিনই আমাদের অনুষ্ঠানে ছিল। হ্যাঁ অলোক, তুমিও থাকো। আমাদের মধ্যে আছেন মৌসুমী মুখার্জি পাল। মৌসুমী মুখার্জি, উনিও আমাদের মধ্যে প্রায় প্রত্যেক দিনই আমরা পাচ্ছি। এই ধরনের বন্ধুদের পাওয়া, আসলে আমরা যদি এই ফেসবুক লাইভ অনুষ্ঠানগুলো না করতাম, তাহলে তো আমরা সেই একা একা এক দ্বীপের বাসিন্দা হয়ে যেতাম, কোনোভাবেই কারোর সঙ্গে যোগাযোগ হতো না। এইভাবে যেন মনে হয়, যদিও সামনাসামনি না পেলেও মনে হয় আমরা পরস্পরের সঙ্গে বেঁধে বেঁধে আছি সুখ দুঃখের কথা। এবং এই যে মন্তব্যগুলো আসে, এই মন্তব্যগুলোই আমাদের মধ্যে যোগসূত্র তৈরি করে দেয়।
ভীষণই ভালো লাগে। একটা খুব ভালো লাগার সব মানে বিভিন্ন, শুধু আমাদের ফেসবুকের অনুষ্ঠান বলে বলছি না, যে ফেসবুক লাইভ অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে বিশেষ কয়েকটি অনুষ্ঠান খুবই জনপ্রিয় হয়েছে এবং সেই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে আমরা পরস্পরের কাছে আসতে পারছি। এবং সবচেয়ে বড় কথা, এটা মানে বাচিক শিল্পের নতুন শ্রোতা, নতুন দর্শক তৈরি হচ্ছে, এটাও একটা বিরাট পাওনা। অনেকেই হয়তো হলে যেতে পারতেন না যানবাহনের বা অন্যান্য অসুবিধার জন্য, বা তারা অনেকে এর মধ্যে আমাকে বলেছেন যে আমাদের তো কোনোদিন হলে যাবার সুযোগ হয়নি, বা কিন্তু ঘরে বসে এই যে শুনছি এবং আগে এত মনোযোগ দিয়ে আবৃত্তিও শুনিনি, বেশ ভালো লাগছে শুনতে। অর্থাৎ নতুন নতুন শ্রোতা দর্শককে আমরা আমাদের মধ্যে পেয়ে যাচ্ছি। এটা ভীষণ ভালো লাগার জায়গা এবং বাচিক শিল্পের প্রসারের ক্ষেত্রে এটা ভীষণ ভালো ঘটনা। এবং যতই স্বাভাবিক হয়ে আসুক, হয়তো আমরা নিশ্চয়ই মঞ্চে ফিরবো, হয়তো কেন নিশ্চয়ই ফিরবো, মঞ্চের অনুষ্ঠান না করতে পারলে সেই ভালো লাগার জায়গাটা আসে না। কিন্তু প্যারালালি এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল, আমার ধারণা এই প্ল্যাটফর্ম থেকেই যাবে এবং ফেসবুকের মাধ্যমে এইভাবে আমরা মিলিত হবার সুযোগ, এটা আমরা কাজ ছাড়া আমরা নিশ্চয়ই নষ্ট করব না, আমরা এটা চালিয়েই যাব ভবিষ্যতে। যাই হোক, আমরা চলে আসি অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমরা চলে আসি শাশ্বতীর কাছে। শাশ্বতী, যদি নন্দনদা আসতে পারেন ভালো, নয়তো তোমার নিবেদনের মধ্যে দিয়েই আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। একটি নয়, তোমার সেক্ষেত্রে দুটি নিবেদন শুনে নেব, দুটি আবৃত্তি শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আর যদি নন্দনদা যদি চলে আসতে পারেন তাহলে নন্দনদাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। একদম একদম একদম। যেটা বলার সেটা হচ্ছে, আমার একটা প্রশ্নের একটা উত্তর দেওয়ার আছে। প্রশ্ন ঠিক নয়, শান্তনুদার একটা মজাদার কথার, যে প্রণাম শুধু একজনই পেল। হ্যাঁ, এক্ষেত্রে আমি চন্দনদাকে প্রণাম জানিয়েছি, কারণ গুরু হিসেবে আমি তার কাছে যে শিক্ষাটা পেয়েছি শ্রুতি নাটকের জগতে পা রাখার আগে, সেটা আমাকে চন্দনদাই দিয়েছে, এটা ঘটনা। এবং শ্রুতি নাটক আমি হাতে গোনা কয়েকজন মানুষের সাথেই করেছি, তার মধ্যে কিন্তু চন্দনদা একেবারে অন্যতম। তাই সেই প্রণাম তার কাছে যাওয়াটা আমার পক্ষ থেকে ভীষণভাবে জরুরি, তাই সেটা গেছে। শান্তনুদা ওই জন্যই গেছে, এটা একেবারে সত্যি তার জন্য। সবাই আমরা সবাই যারা আছে তারাই সবাই তো তাদের মতামতের মধ্য দিয়ে সব আমাদের সবাইকে সমৃদ্ধ করে, সেই অর্থে আমরা সবাই সবার সঙ্গে বেঁধে বেঁধে থাকি। এই কল্যাণ বাবু জানিয়েছেন শাশ্বতী দেবীর ব্র্যান্ডের নাম কি? নাম হচ্ছে আলেখ্য আবৃত্তির ব্যান্ড। হ্যাঁ, আলেখ্য আবৃত্তির ব্যান্ড একেবারে। হ্যাঁ, চলে এসো শাশ্বতী, তোমার নিবেদন। আমি দীর্ঘ বহু বছর যার কাছে আবৃত্তি চর্চা করেছি তিনি পরিচয় বসু, এবং তার কবি নাম আরণ্যক বসু। আমি বিভিন্ন কবিতা মানে আবৃত্তির অনুষ্ঠানে আমি যখন যাই, আমি চেষ্টা করি স্যারের একটা কবিতা বলার। আমার ভীষণই ভালো লাগে স্যারের কবিতা, তাই আমি তার একটা কবিতা বলবো, এবং এটা আমার খুব পছন্দের একটি কবিতা, ঈশ্বরহীনা। তবু আমাকে তুমি বেছে নিলে, আমি শিশির নাচ ছোঁয়া ঘাস ফুল, আমি অঘটনে আসা যৌবন, যা ফিরিয়ে দেয় না কিছু দিলে। তবু আমাকেই তুমি বেছে নিলে, তবু আমাকেই তুমি ভালোবাসো, সেই ভালোবাসা যাকে অর্গলহীন বলে থাকে কিছু পাপী তাপী। আর সব জেনে তবু কাছে আসো, তবু আমাকেই তুমি ভালোবাসো। তুমি দাঁড়াও আমার সম্মুখে, আমি দেখাবো আমার বৈভব, আর দেখবো তোমার বিষণ্ণ চোখ উন্মাদ হয় কোন সুখে। তুমি দাঁড়াও আমার সম্মুখে, এই আরশি ধরেছি রোদ্দুরে, আর 10 দিকে ঢাক গুরু গুরু বাজে, নাচবে চন্দ্র গ্রহ তারা, তুমি ঝলসাবে প্রেমে পুড়ে পুড়ে, এই আরশি ধরেছি রোদ্দুরে। না 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 না, তোমাকেই দেব ঈশ্বর,
দেব তোমাকে আমার শৈশব, দেব আকাশ দেখার জানালা, আর পোড়াবো যা কিছু নশ্বর। শোনো শোনো, তোমাকেই দেব ঈশ্বর। আমি ঈশ্বরহীনা হয়ে যাব, সেই একাকী আমার করপুট। তুমি ভরে দিয়ে যাবে ভালোবাসা, আমি নিঃশেষে দেব কলিজা। আর সারা রাত গান শোনাবো। আমি ঈশ্বরহীনা হয়ে যাব, আমি হিমরাতে জাগা শেষ চাঁদ, আমি কখনো না বলা কবিতা, যার পাণ্ডুলিপিও হারালো। তবু কেন দিলে প্রেম, কেন দিলে প্রেমে যন্ত্রণা, শুধু যন্ত্রণা। তবু আমাকেই তুমি বেছে নিলে। বাহ, দারুণ, খুব ভালো, ভীষণ ভালো লাগলো। এটা আমার ভীষণ প্রিয় একটা কবিতা, আরণ্যক বসুর। হ্যাঁ নিশ্চয়ই, আরণ্যক বসু সত্যি সত্যি কবি হিসেবে ওনার কোনো তুলনা নেই, ওনার এত ভালো ভালো কবিতা আছে। তবে এই কবিতাটা আমার শোনা ছিল না, খুবই ভালো লাগলো। তবে তোমার কণ্ঠে নন্দনদা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু নন্দনদা কিছুতেই ঢুকতে পারছেন না এটা। এবং তুষার একটি মন্তব্য করেছে এর মধ্যে, যে আজ দারুণ একটি মন্তব্য করেছিল, আমি হারিয়ে ফেলেছি, আনতে পারছি না। তো যাই হোক, আমরা নন্দনদা মনে হচ্ছে না, জানি না আসতে পারবেন কিনা, তবে তোমার কণ্ঠে আরেকটি কবিতা আমরা শুনে নিই। আরেকটি যদি শেষ হয় তাহলে একটা রূঢ় কঠিন কবিতা বলি, অনেকেরই খারাপ লাগবে শুনে, কিন্তু রূঢ় বাস্তবকে তো স্বীকার করতেই হবে। একেবারেই তাই। আসলে যেহেতু আমরা একটু মেয়েদের কথা বলি, আমরা মঞ্চে দাঁড়িয়ে, তুমি একটা ব্যান্ডের কথা বলছিলে, তা ব্যান্ডের সেই সমস্ত কবিতা আনতে পারছি না, কিন্তু যেহেতু আমরা মেয়েদের কথা বলি, তাই মেয়েদের জন্য একটি কবিতা বলছি। হ্যাঁ, সারাটা জীবন মেয়েরা কেমন, হ্যাঁ, এর মধ্যে আরেকজন রিনাদি আমাদের মধ্যে আছেন। রিনাদি বলছিলেন যে প্রত্যেক বৃহস্পতিবার অপেক্ষা করে থাকি এই অনুষ্ঠানটির জন্য। প্রণবেশ রায়, আমাদের বন্ধু, আমার অনুজ অবশ্যই, শাশ্বতী চমৎকার, স্বমহিমায় উজ্জ্বল, অলোকদা খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, আরো বেশ কয়েকটি এরকম উৎসাহজনক মন্তব্য আমরা পাচ্ছি, যেটা পরিষ্কার যে আজকের অনুষ্ঠান তোমাদের নিবেদনে শ্রোতাদের মন ছুঁয়ে যাচ্ছে। শ্রোতারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন মন্তব্য করছেন, যা সত্যিই আমাদের উৎসাহজনক। আমরা আরো কিছুদিন নিশ্চয়ই এই অনুষ্ঠান চালাবো, যেভাবে পাচ্ছি, আপনাদের থেকে উৎসাহ পাচ্ছি, এবং আরো অনেক নতুন শিল্পী, আরো বাচিক শিল্পীরা আসবেন তাদের নিবেদন নিয়ে, এবং একটি করে সন্ধ্যা। এক্ষুনি কে যেন একটা বলতো, পঙ্কজ আমার বন্ধু, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, ও দেখছে বাঙ্গালোর থেকে ও অনুষ্ঠান দেখে। মনে হয় রোজ এই অনুষ্ঠান হোক না, রোজ হয়তো করা সম্ভব হবে না, তবে এই প্রাপ্তি, এই ভালো লাগা নিশ্চয়ই আমাদের মন ছুঁয়ে যাচ্ছে। পঙ্কজ, তুই আমাদের সঙ্গে থাক, আমরা নিশ্চয়ই আরো ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আসার চেষ্টা করব। আমরা চলে আসি শাশ্বতীর কাছে। মনে হচ্ছে আজকের শেষ নিবেদন। শাশ্বতী, সবার আগে মানে শেষ নিবেদনে যাওয়ার আগে যেটা বলবো, ভীষণ ভালো লাগছে, আমাদের বাচিক জগতে বেশ উজ্জ্বল কিছু নাম তুমি পরপর পড়ছো, যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন। আমার খুব ভালো লাগছে। শান্তনুদা নিজে রয়েছে আমাদের আবহ শিল্পীদের মধ্যে একজন অন্যতম মানুষ, এবং আরো অনেক গুণী ব্যক্তিত্ব রয়েছেন, বনানী রয়েছেন, স্বপন দত্ত রয়েছেন, বিশ্বভারতীর উপাচার্য। মানে আমার খুব ভালো লাগছে যে বহু গুণীজন আজকের এই অনুষ্ঠানটা দেখছেন। এটা আমাদের কাছে বড় প্রাপ্তি তোমার জন্য, অলোকদা, অঙ্গনের এই চমৎকার আয়োজন আমাদেরকে এভাবে মেলাতে পারলো। আমরা এই অবস্থায় ঘরে বসে সবার কাছে পৌঁছতে পারছি, আমাদের আবেদনটুকু রাখতে পারছি, যেটার জন্য আমরা নিষ্পিস করি সবসময়, মনে হয় মঞ্চে দাঁড়িয়ে বলি ছুটি যার জন্য, সেটা হচ্ছে। এটার জন্য তোমাকে সত্যি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা নয়, আমি তো ভাবি এই ইন্টারনেটের, এই আন্তর্জালের, এই যে বিজ্ঞানের এই যে আশীর্বাদ, এটা যদি আমাদের সঙ্গে না থাকতো, ভাবো এই 8 মাস আমরা কি করতাম।
আমাদের এই দুর্ভোগ অনেকাংশে কমিয়ে দিয়েছে, আমাদের যোগাযোগ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। এটা যদি না থাকতো তাহলে আমাদের কি হতো ভাবলে তো শিউরে উঠতে হয়, তাই না? এই বিজ্ঞানের এই প্রযুক্তির কাছে আমরা নিশ্চয়ই কৃতজ্ঞ। এই সময়টাকে অনেকটাই আমাদের কাছে লঘু করে দিয়েছে, এই গাম্ভীর্যকে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারছি। অন্তত সন্ধ্যাগুলো একটা মনোরম সন্ধ্যায় বা সুস্থ সংস্কৃতির চর্চার মধ্যে আমরা থাকতে পারছি। হ্যাঁ, শাশ্বতী। শেষ করছি প্রমোদ বসুর একটি কবিতা দিয়ে। আইন প্রমাণ চেয়েছে। ললিত খুন করেছে শ্যামলীকে, ভোলা পাশের বাড়ির কাজের মেয়েটিকে। বিয়ের 13 মাস বাদেই হালদার বাবু গলা টিপে মেরে ফেলেছেন গর্ভবতী স্ত্রীকে। ননিবালার অবর্তমানে তার 50 বছরের জীবন সঙ্গী প্রাণ কিশোর চেটে পুটে খেয়েছেন পুত্রবধূর যৌবন। ঘুমন্ত মেয়ের বুকে আলতো হাত ঠেকিয়ে বাবা হিসেব নিয়েছে সামুদ্রিক ঢেউয়ে। জেরা করার ছলে দারোগা সাহেব থানার মধ্যেই চুরি করেছে দাসী করালির 4 রাত। আর কোচিং ফেরত পরমাকে অন্ধকারে নষ্ট করেছে 5 জন কাপুরুষ শয়তান। তবু শ্যামলী বলেছিল ভালোবাসি ভালোবাসি। কাজের মেয়েটি বিশ্বাস করেই এসেছিল একা ভোলার ঘরে। মৃত্যুর আগের মুহূর্তেও হালদার বাবুর পা ধরে ডুকরে উঠেছিল তার স্ত্রী, আমাকে মেরো না, আমাকে মেরো না, তুমি যা চাও তাই পাবে। প্রাণকিশোরের বৌমা বলেছিল আমি তো আপনার মেয়েরই মতন বাবা, আমি তো আপনার মেয়ে। শরীরে বাবার কাম, হাহাকারে পুড়ে মরল মেয়েটি। পায়ে ধরে করালিও কেটেছে, আমাকে সাজা দেন গো বাবু, সাজা দেন, ইজ্জত লিবেন না, ইজ্জত লিবেন না। ফুরিয়ে যাবার আগে পরমা বলেছিল আমি কি আপনার বোন নই, আমি কি আপনাদের বোন নই? কিন্তু কেউ শোনেনি কারো কথা। আইন প্রমাণ চেয়েছে। রিপু, তুমি এদের এত কান দিলে, প্রমাণ দেবে না? প্রমাণ দেবে না? বাহ, দারুণ দারুণ, ভীষণই ভালো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এরকম একটি সুন্দর কবিতা আমাদের সামনে নিয়ে আসার জন্য। আর আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। এখনো নন্দনদা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং নন্দনদাকে পেলে আমাদের একেবারে 16 কলা পূর্ণ হতো। নন্দনদাকে না পাওয়াটা সত্যি সত্যি দুর্ভাগ্যের, কিন্তু কিছু করার নেই, এই সমস্ত নিয়েই আমাদের পথ চলতে হবে। আশা করি আজকের নানা কিছু বাধা বিঘ্ন ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও আজকের অনুষ্ঠান আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আগামী বৃহস্পতিবারও আমরা আবার আসব আমাদের 18তম পর্বে। সেই পর্বে উপস্থিত থাকবেন কবি শিবাশিস মুখোপাধ্যায়। আমরা মাঝে মাঝেই বেশ কয়েকজন কবি আমাদের এই অনুষ্ঠান আলোকিত করেন। সামনের সপ্তাহে আমরা পাবো কবি শিবাশিস মুখোপাধ্যায়কে, আমরা পাবো শিলিগুড়ি থেকে বাচিক শিল্পী ডক্টর পার্থপ্রতিম পানকে, আমাদের মধ্যে থাকবেন বাচিক শিল্পী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং বাচিক শিল্পী প্রযুক্তি বন্দ্যোপাধ্যায়। সুতরাং আগামী বৃহস্পতিবারও আরো একটি চমৎকার অনুষ্ঠান আপনাদের জন্য অপেক্ষা করে আছে। আশা করি সেদিনও আপনাদের আমরা মন প্রাণ ভরিয়ে দিতে পারবো। আজকের মতন আপনাদের সবাইকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, এবং ভবিষ্যতেও আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান, এবং নন্দনদা তো নেই, দেবনিষ্ঠা, শাশ্বতী, তোমাদের আরো একবার শ্রুতি অঙ্গনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দেবনিষ্ঠাকে আমরা প্রথমবারের জন্য পেলাম, শাশ্বতী আমার দীর্ঘদিনের বন্ধু, ভবিষ্যতেও আমরা একসঙ্গে আরো কাজ করতে পারবো এই আশা রেখে সবাইকে আরো একবার কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি।